সাকসেসের সংজ্ঞা হচ্ছে যে আপনি কতটুকু ইউ আর ট্রাইং টু লার্ন সামথিং। স্টুডেন্ট লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনি যদি স্টুডেন্ট লাইফ থেকে যদি পুরোপুরি ডিটারমাইন না হন যে আই উইল বি গ্রোয়িং সামওয়্যার এলস, আমি কোথাও একটা যেতে চাই, অল অন এ সাডেন যখন আপনি গ্রাজুয়েশন করবেন তখন আপনার কাছে কিন্তু এটা খুবই হ্যাকটিক একটা ইস্যু হয়ে দাঁড়াবে। আমি অনেক সময় বলে থাকি যে অনেকেই বলে নলেজ ইজ পাওয়ার, আমার কাছে মনে হয় যে নলেজ ইজ নট পাওয়ার। এটা একটা ভুল কথা। জ্ঞান আসলে পাওয়ার না, পাওয়ার হচ্ছে যখন আপনি এক্সিকিউট করেন। নলেজ ইজ ওয়ান্স ইট ইজ ইন অ্যাকশন, তখন এটা পাওয়ারফুল। স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে হি শুড হ্যাভ এ ডিরেকশন, আমি কোথায় যেতে চাই, এটা একটা খুব ইম্পর্টেন্ট ম্যাটার করে। নাম্বার 2 ম্যাটার করে যে জায়গা যেতে চাই সেই জায়গাটাকে যাওয়ার জন্য আমি পুরোপুরি নিজকে তৈরি করছি কিনা। তা আপনাকে আইডেন্টিফাই করতে হবে স্টুডেন্ট যে আমার আসলে কোর প্রাইমারি এরিয়াটা কোনটা, কোন জায়গায় আমি ভালো করতে পারবো। আমরা অনেক সময় শুনে থাকি যে সোয়াট অ্যানালাইসিস বলে একটা কথা আছে, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। আমার পার্সোনাল কোচিং গুলোতেও বলি যে প্লিজ ওয়ার্ক অন স্ট্রেংথ। তো স্টুডেন্ট লাইফে ফোকাস থাকা অবশ্যই দরকার ফর হ্যাভিং দ্য ডিগ্রি, বাট রেস্ট অফ দ্য লাইফ হি অর শি মাস্ট, আমি যেটা বলি ইন্টেন্ট, তার যে ইন্টেন্ট আছে যে জায়গায় যেতে চায় সেটাকে পুরোপুরি তৈরি করার জন্য তাকে অবশ্যই তার স্কিলের উপরে গুরুত্ব দিতে হবে। প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? এখন আপনি প্র্যাকটিস করবেন না, আপনি নিজকে ডেভেলপ করবেন না, আদারওয়াইজ ইউ উইল হ্যাভ এক্সপেক্টিং সামথিং যে আপনাকে কোম্পানির হেড বানায় দিবে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। যারা ইয়াং প্রফেশনাল আছে, যারা ইউথ আছে, তাদেরকে বলতে চাই প্লিজ থিঙ্ক, রাতের বেলায় ঘুমানোর আগে একটু চিন্তা করো যে আমি আজকে কি ভালো করছি আর কি করতে পারতাম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, অন্যরকম কথার আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে এমন একজন অতিথি আছেন যিনি কর্পোরেট ওয়ার্ল্ডে খুবই পরিচিত মুখ। আমরা আজকে তার কাছ থেকে কর্পোরেট ওয়ার্ল্ড এবং একজন সাকসেসফুল মানুষের ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি কীরকম হয়, কীভাবে গড়ে ওঠে, এই সব কিছু নিয়ে জানবো। সো ওয়েলকাম জানাচ্ছি জিএম কামরুল হাসান ভাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আপনাকেও ধন্যবাদ আসার জন্য। আমরা কামরুল হাসান ভাইয়ের পরিচয়টা ভাইয়ের কাছ থেকেই জানবো, কারণ এত লম্বা বর্ণাঢ্য একটা ক্যারিয়ার যেটা আসলে বর্ণনা করাটা ওনার কাছ থেকেই বেশি শোভনীয়। ভাইয়া, আপনার যে কর্পোরেট প্রফেশনাল হিস্ট্রিটা সেটা সম্পর্কে আমরা একটু জানতে চাই। ইউ সি, আমি অ্যাকচুয়ালি স্টার্টেড মাই কেরিয়ার, আমি কেরিয়ার শুরু করি ব্যাক ইন 1995 সালে, এবং আমি একেবারে ফিল্ড লেভেলে কাজ দিয়ে স্টার্ট করি। আই স্টার্টেড ওয়ার্কিং ইন নেসলে, আমি নেসলেতে কাজ শুরু করি, নেসলে বাংলাদেশে। সো নেসলে বাংলাদেশে আমি ফিল্ড প্রফেশন প্লাস আই ওয়াজ অলসো দ্য কর্পোরেট ট্রেনিংয়ে ছিলাম, তারপরে ব্র্যান্ড মার্কেটিংয়ে ছিলাম। সো অল টুগেদার আই ওয়াজ দ্যার অ্যাপ্রক্সিমেটলি 12 বছর, প্রায় 12 বছরের মতো নেসলেতে ছিলাম। তো ওইখান থেকে তারপরে আই জয়েন ইন রহিম আফরোজের রিটেল অপারেশন, আই মিন আগোরা, আই ওয়াজ দ্য মার্কেটিং হেড। ওইখানে ছিলাম অ্যাপ্রক্সিমেটলি 1 বছরের মতো। দেন আমি চলে যাই নিউজিল্যান্ড ডেইরিতে ছিলাম ক্লোজ টু 6 ইয়ার্স। তো ওইখানে আপনার অ্যাজ এ জয়েন করেছিলাম গ্রুপ ব্র্যান্ড ম্যানেজার, তারপরে আই ওয়াজ দ্য মার্কেটিং ম্যানেজার, দেন আই হ্যাড বিন দ্য হেড অফ মার্কেটিং। সো ওইখানে থেকে তারপরে আই মুভড ইনটু দেয়ার গ্লোবাল কোম্পানি দ্যাট ইজ কল ফন্টেরা এজ এ কান্ট্রি হেড ছিলাম, এবং আই ইউজ টু লুক আফটার বাংলাদেশ অ্যান্ড নেপাল মার্কেট। তো ওইখান থেকে আবারও ওয়ার্কিং দেয়ার ফর এ সার্টেন টাইম আই জয়েন ইন প্রাণ RFL। প্রাণে ছিলাম ক্লোজ টু নট বিগ টাইম, বাট ইট ওয়াজ এ বিগ লার্নিং ফর মি অলসো, যে আমি এখানে প্রায় 9-10 মাসের মতো কাজ করেছিলাম অ্যাজ এ CMO, চিফ মার্কেটিং অফিসার। তো ওইখান থেকে আই জয়েন ইন আব্দুল মোনেম লিমিটেড, ইগলু, অ্যাজ এ CEO হিসাবে জয়েন করি। ব্যাক ইন 2015 আমি জয়েন করি। তো ওইখান থেকে আমি আই ওয়াজ দ্য গ্রুপ CEO অফ ইগলু, এবং এখানে ক্লোজ টু 5 ইয়ার্স প্লাস ছিলাম। অ্যান্ড আই ওয়ার্কড আন্ডার আব্দুল মোনেম স্যার। যখন আমাদেরকে কোভিডের সময় ছেড়ে চলে যান, উনি যখন মানে আই বিলিভ হি ইজ ইন দ্য হ্যাভেন, এবং স্যার চলে যাওয়ার পরে আই লেফট কোম্পানি, আই জয়েন ইন, তখন কমার্সের একটা রমরমা একটা ইয়ে ছিল আপনার 2019-20 দেখবেন যে কমার্স ইজ সামথিং বিশাল। সো ইটস এ ভেরি প্রমিজিং সেক্টর। আমি একটা কমার্স কোম্পানিতে জয়েন করে এজ এ CEO হিসেবে Sendabad.com। ওইখানে প্রায় 1 বছর 9-10 মাসের মতো ছিলাম, বাট দে হ্যাভ চেঞ্জ দেয়ার অপারেশন মডিউল। তারপরে আই অলসো ওয়ার্ক ইন অ্যান অস্ট্রেলিয়ান ফান্ডিং কোম্পানি এজ এ CEO,
রিসেন্টলি আই টুক এ ব্রেক, স্মল ব্রেক, এবং আই উইল বি জয়নিং সামওয়্যার এলস ভেরি সুন ইনশাল্লাহ। সো যদি ইন এ শর্ট যদি বলি যে আমি এই জুলাই মাসে আই ক্রস 29 ইয়ার্স, 29 বছর আমার কর্মজীবন, এবং স্টিল আই এম ওয়ার্কিং, আই এম লার্নিং, প্রতিদিনই কাজ করতেছি। গ্রেট ভাই, মাশাআল্লাহ, সে 29 বছরের লম্বা ক্যারিয়ার। আমাদের যারা অডিয়েন্স তাদের মধ্যে একটা বিশাল অংশই হচ্ছে এখনো শিক্ষার্থী, ওরা স্কুল কলেজে পড়ে, সামনে হয়তো ভার্সিটি ভর্তি পরীক্ষা দিবে। তো ওদের একটা কৌতূহল সবসময় থাকে যে এরকম সাকসেসফুল মানুষ যাদেরকে আমরা দেখি, সিইও, গ্লোবাল, লোকাল বিভিন্ন কোম্পানির, তাদের আসলে ওদের বয়সে তারা যখন ছিল তারা আসলে কেমন ছিল, এই প্রশ্নটা ওদের কাছ থেকে আমরা পাই। ইউ সি, আমি তো একেবারেই, আমার বাড়ি নেত্রকোনাতে। নেত্রকোনাতে আমি একেবারেই একটা প্রত্যন্ত ছোটখাটো একটা শহর থেকে ঢাকা শহরে আসা। তো ধরেন আমার কাছে যেটা মনে হয় যে আই ডোন্ট নো দ্য ডেফিনেশন অফ সাকসেস। সাকসেসের সংজ্ঞা হচ্ছে যে আপনি কতটুকু ইউ আর ট্রাইং টু লার্ন সামথিং, এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনার স্টুডেন্ট লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনি যদি স্টুডেন্ট লাইফ থেকে যদি পুরোপুরি ডিটারমাইন না হন যে আই উইল বি গ্রোয়িং সামওয়্যার এলস, আমি কোথাও একটা যেতে চাই, তাহলে অল অন এ সাডেন যখন আপনি গ্রাজুয়েশন করবেন তখন আপনার কাছে কিন্তু এটা খুবই হ্যাকটিক একটা ইস্যু হয়ে দাঁড়াবে। যেমন ধরেন আমরা যখন স্টুডেন্ট লাইফে, আমাদের সময় তো এত সুযোগ সুবিধা ছিল না, আমাদের পড়াশোনার বাইরে একটা ডিফারেন্ট ডিসিপ্লিন লাইফ। ওই ডিসিপ্লিন লাইফের বাইরে যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তখনও পড়াশোনার ভিতরে থাকতে হতো। আচ্ছা, এটা হলো একটা জিনিস। সেকেন্ড থিং হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে স্টুডেন্টদের ভিতরে যে কোয়ারিজগুলি থাকে, আজকালকার ছেলেমেয়েরা কম্পারেটিভলি খুব ব্রিলিয়ান্ট, আমাদের চাইতেও তাদের লেভেল অফ ব্রিলিয়েন্স ইজ ভেরি হাই, অনেক বেশি, বিকজ দে আর কানেক্টেড ওয়ার্ল্ড। তারা এখন তো বিশ্ব সে দেখে, এখন সে ইনফর্মড অ্যাজ এ পার্সন, সে কিন্তু জানে কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে না। সে কিন্তু জানে যে পৃথিবী কোন দিকে যাচ্ছে, সে কিন্তু জানে যে বাংলাদেশের কোথায় কোথায় কি পরিবর্তন হচ্ছে, সবকিছু কিন্তু সে জানে। বাট জানাটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে হাউ ইউল ফিল দ্যাট, হাউ ইউল এক্সিকিউট ডাউন দ্য লাইন, এটা খুব ম্যাটার করে। আমি অনেক সময় বলে থাকি যে অনেকেই বলে নলেজ ইজ পাওয়ার, আমার কাছে মনে হয় যে নলেজ ইজ নট পাওয়ার। এটা একটা ভুল কথা। জ্ঞান আসলে পাওয়ার না, পাওয়ার হচ্ছে যখন আপনি এক্সিকিউট করেন। নলেজ ইজ ওয়ান্স ইট ইজ ইন অ্যাকশন, তখন এটা পাওয়ারফুল। আপনি অনেক কিছু জানতে পারেন। ফর এক্সাম্পল, ইউ আন্ডারস্ট্যান্ড ক্রিকেট, বাট আপনি তো অ্যাপ্লাই করেন না। সো আপনি যদি বলেন যে আই এম দ্য মাস্টার অফ ক্রিকেট, এটা তো বলা যাবে না। আপনি যাই কিছু করেন না কেন, যেটা প্র্যাকটিক্যালি জানাটা খুব দরকার। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে দে শুড হ্যাভ এ ক্লিয়ার ডিরেকশন, এবং প্র্যাকটিক্যাল লার্নিংগুলি খুব জানা খুব দরকার। যাই কিছু করছে কিনা সেটা তাদের জানা খুব ডিটেলে জানা দরকার। আমরা যেটা গেহরাই বলি সেটা জানা খুব দরকার। ভাষা করে খুব বেশি সামনে সাস্টেইন করতে পারবে না, বিকজ এটা আমাদের জমানা না। কিন্তু আমাদের জমানাতে কম্পিটিশন কম ছিল। এখন কিন্তু প্রতিটা ঘরে ঘরে ছেলে মেয়ে কম্পিটিটিভ, তারা কিন্তু অনেক নলেজেবল। আচ্ছা, এবং আমরা অনেক সময় বলে থাকি যে ফর এক্সাম্পল আমি মনিম স্যারের সাথে কাজ করেছি। মনিম স্যার ঢাকায় এসেছিলেন 70 টাকা নিয়ে, 70 টাকা নিয়ে উনি কংগ্লোমারেট করেছিলেন। বাট এই গল্পগুলি কিন্তু আর বাংলাদেশে হবে না। কিন্তু এখন কিন্তু ইটস সামথিং। আপনি যদি মানে আকিশ সাহেবের গল্প দেখেন, উনি অনেক স্ট্রাগল করেছেন, অনেক কিছু তৈরি করেছেন। বাট এখন কিন্তু ইটস মোর অফ কম্পিটিটিভনেস। ওনারাও কম্পিটিশন ফেস করেছেন, বাট ওনাদের ভিতরে হার্ড ডেডিকেশন ছিল। এখনকার জিনিস স্টুডেন্টদের ক্ষেত্রে সবচেয়ে যে জিনিসটা আমার কাছে মনে হয় যে লেগে থাকার ইন্টেনশনটা খুব কম। দে ওয়ান্ট টু বি সামহাউ, খুব শর্টকাট কিছু করতে চায়, এবং শর্টকাট বলে লাইফে কিচ্ছু নাই ভাই। এটা যদি কেউ মনে করে যে দিস ইজ হোয়াট আই উইল বি ডুইং, নো, নট এট অল। আর স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে আরো অনেক কিছু স্কিল ডেভেলপ করা যায়। যেমন ধরেন অনেকেই ক্লেম করে যখন ছাত্র জীবন শেষ করে, তখন অনেকেই ক্লেম করে আমি ফ্রেশ গ্রাজুয়েট। বাট আমি মাঝে সাঝে বিভিন্ন প্রোগ্রামেও বলি ইউ আর নট অ্যাট অল ফ্রেশ। এখন তুমি যদি তোমার নিজকে ক্লেম করো শুরুতেই যে তোমার আসলে কোনো দক্ষতা নাই, তাহলে তুমি ভুল করতেছো। তো আমাকে মাঝখানে কিছু স্টুডেন্ট জিজ্ঞাসা করলো যে স্যার তাহলে দক্ষতাটা কোথায় আমার? তুমি নিজেও ইনবিল্ড ফাইন্ড আউট করতে পারতেছো না। যখন আপনি স্টুডেন্ট লাইফে ফর এক্সাম্পল ইউ আর ডুইং এ টিউশনই করেন আপনি,
আপনি ছাত্র পড়ান, অনেকে আছে যে দে ওয়ান্ট টু আর্ন সামথিং, এবং বাচ্চাদের কাছে যায়, পড়ায়, বিভিন্ন লেভেলে কোচিং সেন্টারে কাজ করে, আছে অনেক ছেলে মেয়ে আছে। তো ওয়ান্স ইউ আর ইনটু দ্যাট প্রসেস, তার মানে কি আপনি এইটার থেকে অনেক কিছু ডিটেক্ট করা যায়। কি ডিটেক্ট করা যায়? যে পার্টিকুলারলি আপনি যখন পড়াইতে চান তখন আপনার ভিতরে একটা প্যাশন কাজ করতেছে, রাইট? এই সময়টা তো আপনি ইনভেস্ট করছেন, রাইট? আচ্ছা, আপনি যে বাসায় পড়ান, যে স্টুডেন্টকে পড়ান, তার কাছে কি, তার কাছে নলেজ বিক্রি করেন, তো ইউ আর সেলিং নলেজ, তো আপনার একটা সেলিং স্কিল আছে, রাইট? যে বাসায় যাচ্ছেন সেই বাসায় কোনো কারণে মনে হয়, অথবা যে জায়গায় পড়াচ্ছেন প্রতিটা স্টুডেন্টের বিহেভিয়ার তো একরকম না, তার মানে ইউ আর অলসো অ্যাডজাস্টিং উইথ দ্য সিচুয়েশন, আপনার ভিতরে অ্যাডাপ্টিবিলিটি আছে। আপনি যখন কাউকে কথা বলছেন তখন আপনি তাকে কোনো না কোনো কথা বলে কনভিন্স করছেন। আপনি ভালো অঙ্ক জানেন, আপনি ভালো ইংলিশ জানেন, তার মানে কি ইংলিশ তো অঙ্কটা তো আপনার তাকে বুঝাইতে হয়, তো বুঝাইতে যখন হয় দেন ইউ হ্যাভ এ ভেরি স্পিরিট অফ কমিউনিকেশন, আপনি ভালো কমিউনিকেশন স্কিল আছে। সো অনেক কয়টা গুণ কিন্তু তার ভিতরে আছে, বাট সে নিজেও বলতে পারে না যে দিস ইজ হোয়াট আই হ্যাভ, এটা সে জানে না। তো আমার কাছে মনে হয় যে স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে হি শুড হ্যাভ এ ডিরেকশন, আমি কোথায় যেতে চাই, এটা একটা খুব ইম্পর্টেন্ট ম্যাটার করে। নাম্বার 2 ম্যাটার করে যে আমি যে জায়গা যেতে চাই সেই জায়গাটাকে যাওয়ার জন্য আমি পুরোপুরি নিজকে তৈরি করছি কিনা। হ্যাঁ, যে আপনি যদি দেখেন যে ফর এক্সাম্পল ব্যাটসম্যান, আমি যদি অন্যভাবে এক্সাম্পল দিই ওদের জন্য বুঝতে সুবিধা হবে, একজন ব্যাটসম্যান কিন্তু তার 90% প্র্যাকটিস করে ব্যাটিংয়ে, আর 10% বা 20% প্র্যাকটিস করে ফিল্ডিং অথবা বোলিং টোলিং যদি সে করে, রাইট? আচ্ছা, তার মানে কি কোর স্কিলটাকে আইডেন্টিফাই করে তার ওইটার উপরে বারবার তাকে নারিশ করতে হবে। ইফ আই ওয়ান্ট টু ডু মেনি থিংস টুগেদার, দ্যাট ইজ নট পসিবল। তা আপনাকে আইডেন্টিফাই করতে হবে স্টুডেন্ট যে আমার আসলে কোর প্রাইমারি এরিয়াটা কোনটা, কোন জায়গায় আমি ভালো করতে পারবো। এবং আরেকটা কথা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে আমরা অনেক সময় শুনে থাকি যে সোয়াট অ্যানালাইসিস বলে একটা কথা আছে, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। আমি আমার পার্সোনাল কোচিং গুলোতেও বলি যে প্লিজ ওয়ার্ক অন স্ট্রেংথ। আপনি যদি স্ট্রং এরিয়াতে কাজ করেন তখন আপনি কি ইউ উইল বি মোর স্ট্রঙ্গার। আপনি যখন স্ট্রং এরিয়াতে কাজ করবেন এক সময় ইউল বি স্ট্রংগেস্ট। যখন আপনি যে জিনিসটা আপনি ভালো পারেন ওইটার উপরে বেশি কাজ করা উচিত। ওইটা যদি বেশি করে তখন হবে কি অটোমেটিক্যালি হি উইল গেট কনফিডেন্স। যখন সে কনফিডেন্ট হবে তখন তার উইকনেস কমবে। যখন তার উইকনেস কমতে থাকবে তখন সে অর হি অর শি উইল বি ট্রাইং ফর দ্য অপরচুনিটি। সো থ্রেটটা লাইফে কমে আসবে। সো আমরা যেটা করি সবসময় যে কাজটা করি ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট মিস্টেক। আমরা সবসময় উইকনেস খুঁজে বের করি এবং উই ট্রাই টু ফোকাস অন উইকনেস। মাই হাম্বল সাজেশন, ওয়ার্ক অন স্ট্রেংথ। স্ট্রেংথের উপরে বেশি কাজ করা উচিত। তখন হবে কি আপনি যখন দেখবেন যে স্ট্রেংথ তার বাড়তেছে তখন সে মোর এন্ড মোর কনফিডেন্ট হবে এবং তখন তার কাছে বিভিন্ন প্রবলেমগুলি তার কাছে প্রবলেম মনে হবে না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এবং এটা আমি অনেক ক্ষেত্রে দেখি গার্জিয়ানরাও খুব দুর্বলতা নিয়ে কথাবার্তা বলে, তোমার এটা নাই, তোমার ওইটা নাই। বাট আমার কাছে মনে হয় যে হোয়াট হি হ্যাজ সেইটা নিয়ে তাদের প্রেস করা উচিত। সো দে উইল ফিল মোর কনফিডেন্ট যে না ঠিক আছে আমি আরো সামনের দিকে আগাইতে পারবো। রাইট। ভাই আপনার স্কুল কলেজের সময়টার দিকে যদি আমরা তাকাই, আপনি ঠিক কোন সময় এরকম একটা ডিরেকশন ফিল করা শুরু করলেন, যে একটা সেন্স অফ ডিরেকশন এন্ড ডেডিকেশন, যে আমার কিছু একটা করতেই হবে? You see, I belong from a very middle class family. Yes. Right. আমার ডিরেকশনের ক্ষেত্রে ধরেন প্রথমত হচ্ছে যে আমাকে পড়াশোনা শেষ করতে হবে, পড়াশোনা শেষ করে আমাকে একটা চাকরি পাইতে হবে, এটা হলো বাস্তবতা। দ্যাট ওয়াজ দ্য ইফ ইউ সি দ্য ফ্যামিলি ইন্টেন্ট। আমাদের মধ্যবিত্ত পরিবার কি করে, মধ্যবিত্ত পরিবার পড়াশোনা করায় এবং গার্জিয়ান মনে করে যে এক সময় পাশ করে চাকরিতে জয়েন করবে তো আমি রিলিফ। That is how the guardian believes. It is the natural. আমি জানি না অন্যদের ক্ষেত্রে কি অবস্থা, but that is the very typical thing. এখন ধরেন আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই তখন যে আমার তো পড়াশোনা চালাইতে হবে, একটা খরচ আছে, হলের খরচ আছে। দেন আই হ্যাভ টু ডু দ্য টিউশনি। আমি টিউশনি করতাম, আমি একটা এনজিওতে কাজ করতাম, বিকালবেলায় 2 ঘন্টা কাজ করতাম। তো টিউশনি এনজিও থেকে একটা ভালো পয়সা আসতো, বাসা থেকে কিছু পয়সা দিত, সেটাতে মোটামুটি আমার চলতো। আচ্ছা, তো ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য স্টুডেন্ট লাইফে আমার কাছে সবসময় মনে হয়েছে যে I have to give relief to my family. যে আমি যেহেতু কোনোভাবে তাদের উপরে ডিপেন্ডেন্ট, আমি যত তাড়াতাড়ি বের হব, যত তাড়াতাড়ি আমি মানে কর্মস্থলে জয়েন করব,
তত তাড়াতাড়ি আমার কাছে মনে হয় যে মাই ফ্যামিলি মেম্বার্স উইল বি রিলেট। আচ্ছা, তো ওই একটা ইন্টেন্ট সবসময় কাজ করতো। তো যখন আমি স্টুডেন্ট লাইফের লাস্ট পর্যায়ে এসে চাকরিতে জয়েন করে ফেললাম, তখন তো মোটামুটি চাকরিতে জয়েন করে ফেললাম। এখন দেখেন যে আপনি চাকরিতে জয়েন করার পরেও ইউ শুড হ্যাভ এ ডেস্টিনেশন গোল। আপনি আসলে কোথায় যেতে চান, রাইট? আমি যেহেতু সেলস মার্কেটিং এ কাজ শুরু করি, আমি বিজ্ঞানের ছাত্র। আই স্টাডিড ইন ঢাকা ইউনিভার্সিটি ইন বায়োকেমিস্ট্রি প্রাইমারিলি, দেন আই ডিড MBA ফ্রম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, সেটাও চাকরিতে করার সময়। আচ্ছা, তো আমার কাছে তখন মনে হতো যে যখন আমি কাজটা শুরু করলাম, তখন আমার কাছে মনে হলো যে আমি কাজটাকে ভালোবাসতে শুরু করলাম, রাইট? আচ্ছা, আমি প্রতিদিন ইম্প্রোভাইজ করার চেষ্টা করতাম যে আমি যে কাজটা করছি সেটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, আমি যে কাজটা করছি সেটাকে আরো কিভাবে ফার্দার আরো সুন্দর করে করা যায়। আচ্ছা, যখন আপনি ভালো করে কাজ করবেন, যখন আপনি ডেডিকেটেডলি কাজ করবেন, যখন আপনি এক্সট্রা ফোকাস দিবেন, আমরা সবসময় বলে থাকি যে ইফ ইউ ওয়ান্ট টু আর্ন এক্সট্রা, ইউ ওয়ান্ট টু ফোকাস এক্সট্রা। আপনি যদি রেগুলার কাজ করেন, আপনি যদি রেগুলার কোনো কিছু করেন, তাহলে কিন্তু আপনার আউটকাম রেগুলার হবে। রেগুলার থেকে কোনো সময় আমি যদি অন্যভাবে এক্সাম্পল দিই, ধরেন আমি জানি না কে কিভাবে নেবে, আমাদের বেহেশত আছে, দোজক আছে, রাইট? তো আপনি যদি খুব বেশি ভালো কাজ করেন, ইউ উইল গো টু দ্য জান্নাত, রাইট? হ্যাঁ, আপনি যদি মাঝারি রকমের ভালো কাজ করেন, উপরওয়ালাও কিন্তু আপনার KPI ডিফাইন করে রাখছে যে দিস ইজ হোয়াট ইউ ক্যান গো। তো আপনি যদি খুব বাজে রকমের মানুষ হন, তাহলে যে আপনার জন্য সবচেয়ে বাজে দোজক। এটা মুসলিম ধর্ম পয়েন্ট, আমি জানি না অন্য ধর্মের কি। আমাদের স্টুডেন্টরা হয়তো KPI বুঝবে না, কি পারফরম্যান্স ইন্ডিকেটর। কারেক্ট। তো এখন জিনিসটা হচ্ছে যে আপনি যখন কাজ করতে শুরু করবেন, রাইট, তখন আপনাকে ইম্প্রোভাইজ করতে হবে। এবং আরেকটা কথা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, সেটা হচ্ছে যে যারা স্টুডেন্ট আছে অথবা যারা ইয়াং কর্পোরেট যারা আছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন আপনি প্রফেশনাল লাইফ ভার্সেস স্টুডেন্ট লাইফের ডিফারেন্সটা কি, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু স্টুডেন্ট লাইফ হচ্ছে ইজ অল অ্যাবাউট, আমি ব্যক্তিগতভাবে মনে করি 20 বছরের একটা স্টুডেন্ট লাইফ। কারণ আমরা স্কুলে যাই 5 বছর বয়সে, নর্মালি 4-5 বছর, এখন নার্সিং আছে, তারপর অনেক আগে থেকে শুরু হয়, বাট প্রাইমারি এডুকেশনটা স্টার্টস অ্যাপ্রক্সিমেটলি 5-6 ইয়ার্স, রাইট? তার মানে কি 5-6 বছর থেকে আপ টু গ্রাজুয়েশন বা মাস্টার্স পর্যন্ত ইট ইজ অল অ্যাবাউট 24-25 ইয়ার্স রাফলি, রাইট? তার মানে আপনি পড়াশোনায় নিজকে ইনভেস্ট করতেছেন 20 বছর। am I right? আচ্ছা, এখন দেখেন আপনি যখন পড়াশোনায় ইনভেস্ট করছেন, তখন আপনি টিউশনিতে যাচ্ছেন, তখন আপনি টিচারের কাছে যাচ্ছেন, তখন আপনি স্কুলে যাচ্ছেন, তখন আপনি কোচিং সেন্টারে যাচ্ছেন, তখন আপনি বাসায় ভালো টিচার এনে পড়াচ্ছেন। সো ইউ আর ইনভেস্টিং এ লট নিজের গ্রোথের পেছনে। ইট ইজ নট আ গ্রোথ ফর হ্যাভিং এ ডিগ্রি, ইট ইজ নট গ্রোথ অ্যাট অল, ইট ইজ অল অ্যাবাউট দ্য ডিগ্রি। আপনি পড়াশোনা 25 বছর মানে 20 বছর আপনি অক্লান্ত পরিশ্রম করছেন গার্জিয়ান সহকারে, তারপরে আপনি দিনের শেষে একটা কাগজ পান, and the what is that paper? That is something লেখা থাকে CGPA out of 4, if 3.5, 3.6, right? But again, that CGPA, once you are starting your work, that is not a valueless. আপনি যখন একবার কাজ শুরু করে ফেলেন, এই সার্টিফিকেট ছিঁড়ে ফেলা দিতে পারেন, বাকি জিন্দেগিতে এটা কাজে লাগবে না, রাইট? আচ্ছা, তো আপনি 20 বছর ইউ আর ট্রাইং, গার্জিয়ানরাও তাকে তৈরি করে যে 20 ইয়ার্স ইউ আর ভেরি ডেডিকেটেড, রাতের বেলা পড়াশোনা করছে, নোট নিচ্ছে, অনেক কিছু করতেছে, বাট ওয়ান্স ইউ আর স্টার্টিং ইউর কেরিয়ার at the age of 24-25 and it extends up to 65 because মানুষের গড় আয়ু more than 70, তো 60-65 বছর পর্যন্ত আপনি কাজ করছেন। either you are doing the entrepreneurship, either you are working somewhere else, সেটা সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, যে জায়গায় করেন, রাইট? তার মানে কি 40 বছরের একটা কর্মজীবন। আপনি 40 বছরে হাউ আর ইউ ইনভেস্টিং ফর ইয়োরসেলফ, যেটা একটু আগে বলছিলাম যে আপনি 40 বছরে দেখবেন যে তার নিজের দক্ষতা বিল্ড আপ করার জন্য হি অর শি ইজ নট ট্রাইং। আপনি তাকে বলেন যে তুমি একটা ভালো ট্রেনিং করো, বলবে যে না টাইম নাই। আপনি তাকে বলো যে তুমি একটা ভালো কোচিং করো, সে বলবে টাইম নাই, এবং কোনো সময় বলবে যে আমার টাকা নাই। বাট ইউ সি, ফর হ্যাভিং দ্য ডিগ্রি ইউ আর ইনভেস্টিং মাচ। আপনি টিচারকে টাকা দিচ্ছেন, স্কুলে ফি দিচ্ছেন, ইউনিভার্সিটি ফি দিচ্ছেন, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, সবকিছু করছেন, বাট প্রফেশনাল লাইফ তো অনেক কম্পিটিটিভ। প্রফেশনাল লাইফ এতটাই কম্পিটিটিভ যে ওইখানে যদি পুরোপুরি তাকে স্কিলফুল না হওয়া যায়, সে যদি তার পুরোপুরি স্কিলটাকে রিফ্রেশ করতে না পারে,
তাহলে যে লেভেলে যে স্পিডে সে আগাইতে চাচ্ছে সেটা সে আগাইতে পারবে না। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 5, 7, 10 বছর পরে হি উইল বি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, একটা সার্টেন জায়গায় স্টাক আপ হয়ে থাকবে, সামওয়ান উইল ক্রস। এবং কে ক্রস করতেছে? যার আসলে ওই ডেডিকেশন আছে। কে ক্রস করতেছে? যে প্রতিনিয়ত নিজকে বিল্ড আপ করেছে। কে ক্রস করতেছে? যে প্রতিনিয়ত নিজকে তৈরি করছে। তা আমি স্টুডেন্টদেরকে বলতে চাই যে যখন তুমি চাকরিতে জয়েন করবা, যখন তুমি কর্মস্থলে যাবা, প্রতি মাসের তোমার একটা আর্নিং এর সার্টেন একটা আর্নিং, পারহ্যাপস ফিউ পার্সেন্টেজ একটু সেভ করো। যে 300 টাকা করে সেভ করলা, ফর এক্সাম্পল 6 মাসে তোমার 1800 টাকা। 1800 টাকা দিয়ে কারো কাছে কিছু শিখো যে প্র্যাকটিক্যালি তোমাকে শিখাইতে পারে। বাট দ্যাট ইজ সামথিং দ্যাট ইজ মিসিং মোস্ট অফ দ্য স্টুডেন্টস, মোস্ট অফ দ্য ইয়াং কর্পোরেট। তারা মনে করে যে তারে ডাইকে নিয়ে পরে একসময় সিও বানায় দিবে। দ্যাট ইজ অ্যাবসলিউট রং, দ্যাট ইজ ভেরি কম্পিটিটিভ এনভায়রনমেন্ট। তো স্টুডেন্ট লাইফে ফোকাস থাকা অবশ্যই দরকার ফর হ্যাভিং দ্য ডিগ্রি, বাট রেস্ট অফ দ্য লাইফ হি অর শি মাস্ট, আমি যেটা বলি ইন্টেন্ট, তার যে ইন্টেন্ট আছে, যে জায়গায় যেতে চায় সেটাকে পুরোপুরি তৈরি করার জন্য তাকে অবশ্যই তার স্কিলের উপরে গুরুত্ব দিতে হবে। স্কিলের উপরে যদি আপনি ফর এক্সাম্পল আপনি দেখেন একজন গ্রাফিক ডিজাইনার মনে করেন, সে সারাদিন প্র্যাকটিস করে না সুন্দর সুন্দর গ্রাফিক্স করার জন্য, আদারওয়াইজ তো তার আউটপুট ভালো হবে না। হবে একজন গান শিখে মনে করেন, একজন সিঙ্গার, সে কি প্রতিদিন ভোরবেলা এটা রেয়াজ করে না? সে প্রতিনিয়ত প্র্যাকটিস করে, রাইট? কোরআন তেলাওয়াত যে করে ফর এক্সাম্পল, সে কি রিসাইটেশনের জন্য ভালো করে প্র্যাকটিস করে না? সো প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? এখন আপনি প্র্যাকটিস করবেন না, আপনি নিজকে ডেভেলপ করবেন না, আদারওয়াইজ ইউ উইল বি এক্সপেক্টিং সামথিং যে আপনাকে কোম্পানির হেড বানায় দিবে। দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। ওকে, আশা করি আমাদের স্টুডেন্টরা মানে যখন প্রফেশনাল লাইফে ঢুকবে তখন এটা মনে রাখবে। ভাই একটা কোশ্চেন, মাঝখানে দুটো কোশ্চেনের মাথায় আসছিল। একটা হচ্ছে ধরেন আপনি তো বললেন একটা হাম্বল ব্যাকগ্রাউন্ড, একটা মিডল ক্লাস ফ্যামিলি। তো মিডল ক্লাস ফ্যামিলি, হাম্বল ব্যাকগ্রাউন্ডের আমরা আমাদের যে স্টুডেন্টরা তাদেরকে আমরা অনেক সময় দেখি যে ওদের ফ্যামিলির প্রতি একটা কমপ্লেইন থাকে, ওরা অন্যদের সাথে কম্পেয়ার করে, ওর ফ্যামিলি তো আমাকে ওকে এটা দিতে পারছে, আমার ফ্যামিলি তো এটা দিতে পারে নাই। আপনি একটা ডিফারেন্ট ডাইমেনশন থেকে কথা বলতেছেন যে আমি উল্টে রিলিফ দিতে চাচ্ছি, আমি উল্টে তাদেরকে অ্যাসিস্ট করতে চাচ্ছি। তো এই মাইন্ডসেটটা অ্যাকচুয়ালি কিরকম ছিল? এটা আমার ক্ষেত্রে তো আমি বললাম তো আমার ব্যাপারটা একেবারেই ডিফারেন্ট। আই এম শিওর মোস্ট অফ দ্য মিডল ক্লাস যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদের দেখবেন ম্যাক্সিমাম ফ্যামিলি মিডল ক্লাস, বিকজ যাদের একটু টাকা পয়সা আছে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চলে যায়, ইদার দে আর গোয়িং টু দ্য ডিফারেন্ট প্রাইভেট ইউনিভার্সিটি যাদের টিউশন ফিস ভেরি হাই। বাট আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে, আমি এটা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে তাদের দেখবেন যে একটা সামহাউ ডিফারেন্ট ডিগনিটি ইন দ্য ফ্যামিলি। আমি সবারই ডিগনিটি আছে বা তাদের আছে, বাট আমার কাছে যেটা মনে হয়েছে দেখেন যে আমার আব্বা আমাকে এইভাবে তৈরি করেছে যে আমি যে কোনো সময় মরে যেতে পারি। আমার আব্বার কথা হলো যে তুমি আমার বাসার ছোট সন্তান, আই ক্যান লিভ ইউ এনি টাইম, সো তোমার দায়িত্ব হচ্ছে যে তুমি কত তাড়াতাড়ি তুমি নিজকে সেটেল করতে পারো। তো এই যে ফ্যামিলি ট্রান্সফরমেশন অফ বিলিফ, যে আমার কাছে সবসময় মনে হতো কবে শুরু করব, কবে লাইফ স্টার্ট করবো। বিকজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করেছি দেখেন আমাদের সময় কিন্তু দেয়ার ইজ এ বিগ ভ্যাকেশন, এরশাদ ভ্যাকেশন বলতো। হ্যাঁ, 90-এর গণ অভ্যুত্থান যেটা বলে, 90 সালে আন্দোলন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি 88 সালে, আমি বের হয়ে 95 সালে। তো আমাকে 7 বছর কিন্তু ইউনিভার্সিটি 3 বছর আমার খায়া ফেলাইছে, যেখানে আমার 4 বছর বেতা আমার লাইফ থেকে কিন্তু 3 বছরের কেরিয়ার শেষ, রাইট? এখন তো এই প্রবলেমগুলি নাই আলহামদুলিল্লাহ, হুইচ ইজ গুড। বাট এগেন আমার কাছে মনে হয় যে এখানে গার্জিয়ানদের ক্ষেত্রেও কিছু কিছু পোর্ট্রে করা উচিত। যে ধরেন আমরা গার্জিয়ানরা এত বেশি স্টুডেন্টদেরকে কনসাইল করে রাখি যে তুমি ডাইনে যাবা না, তুমি বায়ে যাবা না, এটা একটা ইস্যুস আছে। আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে তাদের ভিতরে এই জিনিসটা ট্রান্সফর্ম করা উচিত যে ভাই তোমার এখন থেকে তোমার তৈরি করতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন যদি আমি নিজকে তৈরি করতে না দিই তাহলে পুরোপুরি বাচ্চাদেরকে দোষ দিয়ে লাভ নেই আসলে। হ্যাঁ, আমরা নিজের একটা প্রোটেক্টেড সিলিং অবস্থায় রাখতে চাই, এবং এই সিলিং অবস্থায় রাখার ক্ষেত্রে গার্জিয়ানদের যে খুব বেশি দোষ আছে না, বিকজ সোসাইটি ইজ আনস্টেবল। সোসাইটির সামনে আমাদের সময় স্কুলে গিয়ে খেলতাম, তো এখন আপনি কোনো বাচ্চাকে দেখবেন স্কুলে গিয়ে খেলতেছে, প্রশ্নই আসে না, ঘর থেকে বাইরে দিচ্ছে না, যা দে আর মোর অফ ডিভাইস ড্রিভেন। সো তাদের আসলে সোশ্যাল কানেক্টিভিটি ইজ গোয়িং টু বি লেস, এটা একটা বড় ইস্যুস আছে। সো এই জিনিসগুলি আস্তে আস্তে আমার মনে হয় যে দ্য গার্জিয়ান শুড অলসো থিঙ্ক অ্যাবাউট দ্যাট, how they can take their children, kids into the social platform, কিভাবে তাদেরকে আসলে সামাজিক যে পরিপক্কতার যে জায়গাগুলি পুরোপুরি তৈরি করার জন্য তাদের অনেক রোল আছে। এই পয়েন্টে কি কোনো প্র্যাকটিক্যাল আপনার সাজেশন আছে গার্জিয়ানদের জন্য?
ইট ইজ ভেরি ডিফিকাল্ট সো যে আমি নিজে বলতেছি বাট আমি যে পারতেছি তা না, কিন্তু আই হ্যাভ অলসো আমার ছেলে মেয়ে আছে, বাট আমি যে খুব বেশি দক্ষতার সাথে করতে পারতেছি বিকজ আমি নিজেও ব্যস্ত, রাইট? এটা একটা ইস্যু আছে। গার্জিয়ানদের ক্ষেত্রে যদি আপনি আমাকে বলেন যে গার্জিয়ানদের আমি খুব সাজেস্ট করতে চাই না, বিকজ গার্জিয়ান নোজ হোয়াট টু ডু হোয়াট নট টু ডু। বাট আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতে চাই যে প্লিজ your future is going to be more competitive. It is such a competitive. এখন যে ঘরে ঘরে আপনার মাস্টার্স করা ছেলে মেয়ে, ঘরে ঘরে গ্রাজুয়েট, ঘরে ঘরে যে এভরিবডি ইজ ইনটু দ্য এডুকেশন, রাইট? সো যেহেতু মার্কেট ডিমান্ড ভার্সেস গ্যাপ আমরা যেটা চিন্তা ভাবনা করি, আপনি বলছেন যে ওর কোর স্ট্রেংথ কোনটা এটা যেন সে খুঁজে বের করে। এটা খুঁজে বের করার ক্ষেত্রে কোনো সাজেশন আছে? ও কিভাবে বুঝবে যে আমি এটাতে ভালো করব, এটা পারবো? বিশেষ করে একটু অ্যাড করি, আপনি তো সায়েন্সের স্টুডেন্ট থেকে বিজনেসে কর্পোরেটে শিফট করলেন এবং নিজের আবার কর্পোরেটে তো অনেক কিছু আছে কাজ করার মতো, কিন্তু আপনি আপনার স্ট্রেংথের জায়গা খুঁজে বের করলেন, কাজ করলেন। এটা আসলে কিভাবে সম্ভব হলো? না, ইউসি যে প্রথমত হচ্ছে যে এখনকার স্টুডেন্টরা কিন্তু জানে তার কোর্স স্ট্রেংথ কোনটা, এটা কিন্তু জানে না যে তা না, কিন্তু দিস পিপল আর দি ইউথ আর রিয়েলি রিয়েলি ব্রিলিয়েন্ট। আমি কিন্তু এটা অস্বীকার করার কোনো স্কোপ নাই। বাট এগেইন যে জায়গাটা আমার মনে হয় যে ফ্রম দ্য ভেরি বিগিনিং, হ্যাঁ, যে আপনার যদি আমরা যেটা বলি যে এইম ইন লাইফ, ফর এক্সাম্পল আই ওয়ান্ট টু বি সামথিং লাইক দ্যাট, বাট সবসময় যে এইম ইন লাইফ বাস্তবভাবে হবে তার কোনো মানে নাই। অনেক সময় দেখা যায় যে মানে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস একটা কথা আছে। আর আপনি কোথায় যাবেন, ইফ ইউ বিলিভ ইন অলমাইটি ইউ হ্যাভ টু বিলিভ যে আল্লাহ তাআলা যদি ওই জায়গায় আপনার ডেস্টিনেশন ডিফাইন না করে থাকে তাহলে আপনি যেতে পারবেন না। এটা যদি আমি ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে বলি। বাট এগেন আমার কাছে মনে হয় যে হোয়াট এভার আই উইল স্টার্ট, যে কাজটা আমি শুরু করব পরবর্তীতে, রাইট? আমার তো স্টুডেন্ট লাইফ একটা এইম আছে, বাট সবসময় এইম মাইট নট মিট আপ, অনেক সময় এটা নাও হতে পারে, রাইট? আচ্ছা, যদি কোনো কারণে না হয় তাহলে কি আমি বসে থাকবো, রাইট? দেন আই হ্যাভ টু ফাইন্ড দ্য অল্টারনেটিভ, রাইট? তো আমাদের যেটা হয় যে এই যে রুট টু গ্রো যদি চিন্তা ভাবনা করেন, রুট টু গ্রোর ক্ষেত্রে আমাদের কথা খুবই খুবই যদি আপনি খুব সেটেল থাকেন যে আমার এটা ছাড়া কিছু করব না, তাহলে কিন্তু দেয়ার ইজ এ চান্স অফ গোয়িং ডাউন, রাইট? আচ্ছা, এখন বাট এগেন অন দ্য আদার হ্যান্ড, যে আমরা যেটা বলি সবসময় যে প্ল্যান এ, প্ল্যান বি, অল্টারনেটিভস, রাইট? যদি কোনো কারণে আমার এক্সপেক্টেড জায়গাটা না হয়, দেন হোয়াট শ্যাল আই ডু? এটা একটা ইস্যু থাকবে। তো ওই সমস্ত ক্ষেত্রে তাকে যেটা করা দরকার সেটা হচ্ছে যে অফকোর্স হি হ্যাজ টু ফলো দ্য রুট বি, তাকে বিটাও ফলো করতে হবে, রাইট? সো এখন জিনিসটা হচ্ছে যে এটা কিন্তু আপনি পুরোপুরি 100% ডিস্টিংক্ট করতে পারবেন না যে আমি মাত্র ও লেভেলস কমপ্লিট করলাম, অথবা আমি এসএসসি কমপ্লিট করলাম, এইচএসসি কমপ্লিট করলাম, সো ভবিষ্যতে আমি এটাই হয়ে যাব। নো, অনেকেরই টার্গেট থাকে বিসিএস দিয়ে, তখন বিসিএস হইল না, তখন কি করবে? সারাদিন বাড়িতে বসে থাকবে? সেটা তো সে পারবে না। অনেকেরই টার্গেট থাকতে টিচার হওয়ার, টিচার হইল না, তাহলে কি হবে? তাহলে কি সে বসে থাকবে? তো ওই সমস্ত মোমেন্টে তার যে ডেভেলপমেন্টাল যে স্কিল আছে ওইটার বেসিসে বেস্ট অল্টারনেটিভে তাকে যেতে হবে। এটা হচ্ছে বড় বাস্তবতা। এখন যদি কোনো কারণে কেন হইল না, আমি তো এটা চাইছিলাম লাইফে, তাহলে তো কোনো সলিউশন নাই, রাইট? সো হোয়াট এভার ইউ হ্যাভ, আপনি যখন যেটা শুরু করছেন, আমার কথা হলো যখন যেটা করছেন, আমি আপনার সাথে কথা বলছি, আই এম ট্রাইং টু গিভ মাই ফুল। আমি যে কাজটা যখন কথা করছি সেই কাজটা আমাকে ব্যস্ত অবস্থা করতে হবে। সো এটা যদি ঠিক মতো করি, আই এম শিওর দে উইল বি গ্রোয়িং ডাউন দ্য লাইন। আপনি যখন বায়োকেমিস্ট্রিতে পড়েছেন তখন কি আসলে আপনার এরকম আপনি কর্পোরেট লিডার হয়ে উঠবেন সেরকম প্ল্যান ছিল? একদম না, আমি জানতামও না। আমি জানতামও না যে আমার বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা করেছি মানে যে ধরেন আই হ্যাড এ প্ল্যান টু ডু দ্য রিসার্চ। আমি স্কলারশিপ নিয়ে বাইরে চলে যাব, বাইরে গিয়ে সামহাউ আই উইল ডু দ্য পিএইচডি, ডক্টরেট করবো, ডক্টরেট করে কোনো একটা কাজ করবো, দ্যাট ইজ দ্য অল অ্যাবাউট দ্যাট, সামথিং লাইক দ্যাট। বাট এগেইন যখন আমি পড়াশোনার শেষের দিকে, তখন আমার কাছে মনে হয়েছে যে আই শুড স্টার্ট। আর আমি যখন কাজে জয়েন করে ফেলছি তখন টাকা পাইতে শুরু করলাম, তখন দ্যাট হেল্পস মি ইন আ ডিফারেন্ট ওয়ে। দ্যাট এটা আবার অন্য নিশা, বেতন পাইতেছি, ভালো আর্নিং ইনকাম। আমি ধরেন আজকে থেকে 95 সালে আই স্টার্টেড অ্যারাউন্ড 7-8 হাজার টাকা বেতন, অনেক টাকা। তো যখন আবার এটা বললো তখন আবার এটা নেশা পাওয়া পারলো যে না ঠিক আছে, আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আই হ্যাভ টু ওয়ার্ক স্মার্ট। তখন আমি এটার পিছনে লেগে থাকলাম। তখন আমার রিসার্চ মাথায় নাই যে আমি যেহেতু স্টার্ট করে ফেলছি। আচ্ছা, এগেইন দেখেন
অনেকেই মনে করে যে সেলস মার্কেটিং প্রফেশনের জন্য আপনার খুবই হোয়াট ইজ দ্যাট, যে আপনার একটা বিবিএ ডিগ্রি থাকতে হবে, আপনার এমবিএ ডিগ্রি থাকতে হবে। আমি এই জায়গাটা প্রচন্ড দ্বিমত পোষণ করি। ইউ সি, বিজনেস ইজ অল অ্যাবাউট কমন সেন্স। ওকে, রাইট? তো কমন সেন্স আবার মোস্ট অফ দ্য কমন পিপলের নাই, এটা আর একটা সমস্যা। রাইট? তো আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি দৃষ্টিভঙ্গি ঠিক থাকে, আপনি যদি জানেন কি করতে চান এবং প্র্যাকটিক্যালি যদি আপনি শিখতে পারেন, তখন কিন্তু ইউ ক্যান অলসো রান দ্য বিজনেস। রাইট? আচ্ছা, তো অফকোর্স আই এম নট ডিক্লাইনিং দ্য ডিগ্রিজ, ফর এক্সাম্পল এমবিএ বিবিএ আমি ডিক্লাইন করছি না, বাট এগেইন ওই ডিগ্রি দিয়ে যে আপনি অনেক বড় হয়ে যাবেন তার কোনো মানে নাই। যে আপনি ফর এক্সাম্পল বিবিএ করলেন, আপনি এমবিএ করলেন, তারপরে আপনি টপ নচ কোম্পানির মালিক হয়ে যাবেন, ব্যাপারটা এরকম না কিন্তু, বুঝছেন? সো ইট ইজ অল অ্যাবাউট যে এক্সিকিউশন মেক্স দ্য ডিফারেন্স। আপনি যদি এক্সিকিউশন ভালো করতে না পারেন, আপনার ডিগ্রি এই স্টুডেন্ট লাইফের একটা ছাত্রের ডিগ্রির মতোই হবে, এই ডিগ্রি আপনাকে খুব বেশি হেল্প করবে না। আপনার স্টুডেন্ট লাইফটা তো প্রায় 30 বছর আগের কথা, বাট এই 30 বছরে তো ম্যাচুরিটি, এক্সপিরিয়েন্স সবকিছু অনুযায়ী এখন যদি আপনি ফিরে যেতে পারতেন ওই স্টুডেন্ট লাইফে, ওই স্টুডেন্ট সেলফটাকে আপনি আসলে কি পরামর্শ দিতেন? ইউ সি, এগেইন আমাদের সময় তো আসলে আপনার এখন যদি ফিরে যেতে পারতাম, ইটস ভেরি ডিফিকাল্ট টু সে দ্য অ্যান্সার, বাট আমাদের সময় ডিফারেন্ট টাইপ অফ স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট লাইফটা পুরোপুরি স্কুল, বই। রাইট? আমার কাছে তো কোনো ইন্টারনেট ছিল না। রাইট? আমার কাছে কোনো লাইব্রেরি ছিল না। রাইট? আমি ইচ্ছা করলে পৃথিবী দেখতে পারতাম না। সো আমরা একটা খুবই ক্লোজ এনভায়রনমেন্টের ভিতরে কিন্তু বড় হয়েছি। রাইট? আমার কাছে মনে হয় যে ইন সাম সেন্সেস দ্যাট ওয়াজ দ্য গোল্ডেন টাইম। উই আর মোর ইন ডিসিপ্লিন। আমরা স্কুলে যখন যেতাম, আই ক্যান রিমেম্বার, ধরেন কোনোদিন টিচারের সামনে, আমাদের যে সমস্ত রেসপেক্টেড টিচার ছিল তাদের সামনে চোখ তুলে কথা বলা তো দূরের কথা, ইট ওয়াজ অ্যাবসলিউটলি নাইটমেয়ার। মানে ছাত্র শিক্ষক সম্পর্ক এটা অন্যরকম সম্পর্ক। ফর এক্সাম্পল ধরেন আপনি টিচার, আমাদের সময় টিচাররা বেত নিয়ে ঢুকতো, হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে 2টা বেত কিন্তু ভাঙে আবার ক্লাস থেকে বের হইতো, কারো না কারো পিটাইতো। রাইট? এখন আপনি বলতে পারেন যে দ্যাট ইজ সামথিং, দ্য ফ্রিডম ইজ গোয়িং টু বি আউট। এখনকার স্কুলে বেত নাই, বেত দিলে গার্জিয়ানরা মানবে না, বিকজ তারা বলবে যে যেন ছাত্রদেরকে অন্যভাবে, মানে এটা ডিবেটেবল টু মি। আমার কাছে এটা ডিবেটেবল ইন সেন্স যে তখন ছাত্ররা স্টুডেন্টদেরকে অথবা স্টুডেন্টরা টিচারদেরকে লেভেল অফ রেসপেক্ট ওয়াজ ডিফারেন্ট, বাট আনফর্চুনেটলি ইট ইজ মিসিং রাইট নাও। এটা অনেক কমে গেছে। হ্যাঁ, ধরেন এখন যে ছাত্র শিক্ষক যে সম্পর্কটা, এটা আমাদের সময়ের মতো না। আমার কাছে মনে হয় ওইটা আমার কাছে বেটার। সো আমাকে যদি ফিরে যেতে বলা, আমি আমার আগের লাইফটাতে ফিরে যেতে চাই। I don't want to go the present momentum. No, I don't want to be. That is something. আপনি যদি অন্যান্য দৃষ্টিভঙ্গির কথা বলেন, ধরেন আমার বাসায় যদি কোনো মুরব্বী আসতো, রাইট, আমার আই ক্যান রিমেম্বার মাই ফাদার ইউজ টু টেল মি যে আমি জানি না ধর্মীয় দৃষ্টিভঙ্গি ভুলে যাই, আমার আব্বা বলতো পায়ে ধরে সালাম করো। রাইট? এখন আপনার বাচ্চারা বলে দেখেন, আমার বাচ্চারা বলে দেখেন, সে করবে না। সো ইট ইজ সামথিং যে আমরা মুরব্বী দেখলে কোনো সময় এগেন যে আমরা উই ইউজ টু গিভ দ্য বেস্ট রেসপেক্ট। আমি বলছি না যে এখনকার পোলাপান করছে না, বাট দ্যাট হ্যাজ বিন চেঞ্জড এ লট। তারপরে ধরেন যে এতটাই ডিসিপ্লিন লাইফের ভিতরে গার্জিয়ানরা রাখতো যে এখন আসলে এটা সম্ভব না, বিকজ ইট ইজ সামথিং, দি ওয়ার্ল্ড হ্যাজ বিন চেঞ্জড এ লট। এখন আমি আমার ছেলে বা মেয়ের সাথে যখন কথা বলি, আমাকে খুব ডিপ্লোমেটিকলি কথাবার্তা বলতে হয়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে বলে বসলো, পাপা ইউ আর রং, পাপা ইউ আর টেলিং সামথিং ভেরি ডিফারেন্ট, সো দে আর ডিবেটিং। আমি মাঝে সাঝে বলি যে আমার বাপের সাথে যদি ডিবেটটা করতে পারতাম খুব ভালো ছিল। ইট ওয়াজ অ্যাবসলিউটলি নাইটমেয়ার, কোনোদিন সম্ভব না। আব্বা বলছে এটা বাইবেল, আব্বা বলছে ঘর থেকে বেরোনো যাবে না, কোনো ক্ষমতাও নাই। রাইট? সো আমার কাছে এখন মনে হয়, তখন মনে হইতো যে হোয়াট ইজ দিস, বাট এখন মনে হয় পারহ্যাপস ইফ আই এম নট ইনটু দ্যাট ডিসিপ্লিন, আজকে আপনার সামনে আমি কথা বলতে পারতাম না। সো দ্যাট ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ফার এজ লাইফ ইজ কনসার্ন। এটা তখন মনে হইতো একটা দুজক,
এখন মনে হয় যে না, ইট ওয়াজ অ্যাবসলিউটলি নিডেড। না হইলে একটা প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা শহরে এসে পড়াশোনা করে গ্রোয়িং ইন দ্য সোসাইটি, হ্যাভিং এ সার্টেন ডিগনিটি, ইট ইজ নট সাচ ইজি, রাইট? বাট এটা আমার কাছে মনে হয় এখন এটা খুব দরকার ছিল। সো ইফ ইউ আস্ক মি সিম্পল, ইফ ইউ ওয়ান্ট টু গো ব্যাক, আই ওয়ান্ট টু গো ব্যাক দ্যাট লাইফ এগেইন। ওকে, হ্যাঁ, আপনার আব্বার কথা বারবার আসছে, মানে ফ্যামিলির ইনফ্লুয়েন্সটা তো খুবই পাওয়ারফুল। এর বাইরে কি আর কোনো ইনফ্লুয়েন্স আপনার লাইফে ছিল যেটা এরকম সিগনিফিকেন্ট? না, মাই ফাদার ওয়াজ সামথিং, মাই ফিলোসফার। আমার আব্বাই আসলে সব। আব্বা আমার পড়াশোনার পুরোটাই, তা আমি যদি ক্রেডিট দিই স্কুল কলেজ লাইফ, তাহলে এটা হলো আমার আব্বার। বিকজ মানে ধরেন পড়াশোনা, আমার বাবা হইলো পড়াশোনা, লেখাপড়া করতে হবে, লেখাপড়ার সিস্টেম এগুলি বললে অনেক গল্পের মতো মনে হয়। মানে ধরেন স্কুল থেকে পরীক্ষা দিয়ে বেরোতাম, আব্বা স্কুলের সামনে দাঁড়ায় থাকতেন, আবার কোশ্চেনটা নিয়ে এসে বাসায় এসে আরেক দফা পরীক্ষা দিতাম। মনে করেন স্কুলে পরীক্ষা দিলেন, পরীক্ষা দেওয়ার পরে আব্বা বললো পরীক্ষা শেষ, কেমন হয়েছে? ভালো হয়েছে, ঠিক আছে চলো। বাসায় 4টার সময় বসলেন, আবার 2 ঘন্টা বসে সেম পরীক্ষা দিতে হইতো। আব্বা আবার চেক করতো যে আমি সঠিক অ্যান্সার দিয়ে আসছি কিনা। দ্যাট ইজ সামথিং লাইক দ্যাট। এখন কি এটা সম্ভব? এটা অসম্ভব ব্যাপার, রাইট? সো ইট ইজ সামথিং। ভোরবেলায় ডেকে পড়ানো, ফজরের আজানের পরে ডাকতো, ডাইকা বলতো যে পড়তে বসো। এখন যদি আমার ছেলে মেয়েদেরকে বলি, somehow they will decline, right? But again the situation has been changed. So that is what I am trying to tell that যে তখন আমার কাছে মনে হতো যে পৃথিবীতে এত কঠিন বাবাও হয়, হ্যাঁ, বাট এখন মনে হয় যে it was something necessary, because unless he was something like that, perhaps I could be derailed. So that is what he supported me a lot. এবং হ্যাঁ, আপনার ভেতর যে রেজিলিয়েন্সটা তৈরি হয়েছে, এই যে রাইট ডিরেকশনে কাজ করা, যে অপশন ভাবছি সেটা যদি নাও হয়, নতুনটা আবার পুরোটুকু দিয়ে করা, এই জিনিসগুলোর পেছনে ওনার এই লার্নিং গুলো, ওনার এই টিচিং গুলো এবং আপনাকে যে গ্রুম করা, এগুলো কতটুকু কাজ করেছে বলে আপনার মনে হয়? অনেক। আরেকটা জিনিস হচ্ছে যে আমি তো আসলে ধরেন ইট ইজ অল অ্যাবাউট দ্য, অ্যাজ আই সেড, সার্ভাইভাল। তা আমি কাজ করছি, পড়ছি, আবার শিখছি, কাজ করছি, পড়ছি, আবার শিখছি। সো অলওয়েজ ট্রাই টু বি ইনটু দ্য লার্নিং, রাইট? আচ্ছা, তো এখন যে জিনিসটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আমি খুব আশাবাদী মানুষ। ধরেন এমনিতে আই রেয়ারলি বিং ফ্রাস্ট্রেটেড, আমি খুব কম। আমি চেষ্টা করি টু ফাইন্ড সামথিং নিউ, টু ফাইন্ড সামথিং গুড জবস, রাইট? তো এটা ডিপেন্ড করে যে আপনি হয় কি যে আমরা অনেক সময় বলে থাকি যে আমরা যখন একটা কাজ করে মোটামুটি সাকসেসফুল হই, রাইট, তখন ওইটার থেকে আপনার 2-3টা লার্নিং খুব দরকার। একটা লার্নিং হচ্ছে যে ওইটার থেকে আপনি ভালো কি কি করলেন, একটু আগেও বলেছিলাম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওইটা থেকে সেটব্যাক গুলি কি ছিল, রাইট? তো ওই 2টার কম্বিনেশন করে আবার ফার্দার স্ট্র্যাটেজাইজ করা দরকার। এটা খুব ইম্পর্টেন্ট ম্যাটার করে যে আমরা যখন কাজ করি, আপনি তো 100% একেবারে কনক্রিট কোনো কাজ করতে পারবেন না, রাইট? তো যখন কাজ করেন, এবং আমি এখনো পর্যন্ত আমার পোলাপান, ধরেন আমার একটা ছোট্ট একটা উদ্যোগ আছে ফিওনা, এটা পোলাপান কাজ করে। এখনো পর্যন্ত যখন আমি কাজ করি, রাতের বেলায় যখন বসে থাকি, তখন কিন্তু ওদেরকে গুতাই, এটা হয় নাই, ওইটা ঠিক করো, ওইটা হইতে পারে। সো আপনি বারবার ইম্প্রোভাইজ করার ট্রাই করছেন কিনা, আপনি বারবার নিজকে তৈরি করার ট্রাই করছেন কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনি যদি ট্রাই করেন তাহলে আপনি পৌঁছাবেন। আমি এক্সাম্পল দিই আপনাকে। ধরেন আই হ্যাভ বিন ফ্রম, আমি গুলশান থেকে আসছি আপনার এখানে। এটা হচ্ছে হিউজ ট্রাফিক, রাইট? এবং এই ট্রাফিকটার জন্য আমি আপনার যে কলিগ আছে তাকে আমি ফোন করে বলতে পারতাম, ভাই আমি ট্রাফিক আসতে পারবো না। এটা হলো একটা জিনিস। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে আই হ্যাভ টু ফাইন্ড দ্য অল্টারনেটিভ। আপনি খেয়াল করেন, আমি দেখলাম যে ইফ আই কাম উইথ মাই ড্রাইভার, দেন পারহ্যাপস সে একটা রুট মেনটেন করবে, রাইট? দেন আমি সিএনজি নিলাম। আমি সিএনজি নিয়ে সিএনজিওয়ালাকে বললাম যে তোমাকে এই 12টার ভিতরে পৌঁছাইতে হবে। সে কিন্তু বহুত চিপা ধরে বিভিন্ন রুট দূরে এসে পৌঁছায় গেল, রাইট? আচ্ছা, এখন অবজেক্টিভটা কি খেয়াল করেন যে আমি এই জায়গায় যেতে চাই, রাইট? তা আমি যখন এই জায়গায় যেতে চাই, তখন আমার যেতে সময় লাগবে, বাট আই উইল রিচ। অপশন নাম্বার 2, আমি গুলশান থেকে বাইরনের পরে দেখলাম যে ট্রাফিক, আই কুড গো ব্যাক। তো এখন কোশ্চেন হচ্ছে যে আপনি যদি কোথাও যেতে চান, হয়তো বা আপনার টাইম লাগবে, বাট ইউ উইল রিচ। এফোর্ট লাগবে, টাইম এন্ড এফোর্ট আপনার লাগবে, বাট ইউ উইল রিচ। বাট আপনি যদি মনে করেন যে না ভাই এনে তো ঝামেলা, তো ঝামেলা ছাড়া পৃথিবীতে কিছু নাই। ঝামেলা আসে বিধেই তো আমি কাজ করি। আমার যদি কোনো কাজের ভিতরে অবস্টাকল না থাকতো, তাহলে তো আমি সুইচ টিপে বসে থাকতাম, রাইট? প্রতিটা জায়গায় ইম্প্রোভাইজেশনের জায়গা আছে, এবং আছে বিদায় কিন্তু আপনি প্রতিদিন কাজ করেন। যদি প্রতিদিন কাজ করার, নাহলে আপনি কাজ করতেন না। কিন্তু
সো ইউ মাস্ট রিমেম্বার, যেহেতু আপনি প্রতিদিন কাজ করেন, আমি যারা ইয়াং প্রফেশনাল আছে, যারা ইউথ আছে, তাদেরকে বলতে চাই, প্লিজ থিঙ্ক, রাতের বেলায় ঘুমানোর আগে একটু চিন্তা করো যে আমি আজকে কি ভালো করছি আর কি করতে পারতাম, যে আমি কতটুকু ভালো কাজ করছি, একটা কাজ, বাট এই কাজটা কিভাবে আরো ভালো করা যেত। এখনকার সময় আরো অনেক ইস্যুস আছে, ইটস কানেক্টিভিটি। আপনি মনে করেন এখন লিঙ্কডইনে কানেকশন করে একটা প্রফেশনালের সাথে কথা বলা যায়, আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাউকে নক করতে পারতেছেন, নক করে যদি আপনার জানার ইচ্ছা থাকে, আমি অনেকেই পাই যে বস এটা বুঝতেছেন, একটু বুঝাই দেন, আমি ঠিক আছে তুমি রাত্রে কল দিও, সবাই আবার কল করতে বলে না, বাট আমি বলি, বাট ইটস ইজ সামথিং যে এখন কিন্তু কানেক্টিভিটি ইজ ভেরি হাই, সো ইউ ক্যান লার্ন ফ্রম দ্য পিপল, ইউ ক্যান টক টু দ্য পিপল। সো এইটা হচ্ছে ডিপেন্ড করবে যে আপনি কতটুকু নিজের উপরে এক্সপোজ করতে চাচ্ছেন, আপনি কতটুকু আসলে আগাইতে চাচ্ছেন। আগাইতে যখন চাবেন, তখন দেখবেন যে আপনার কাছে বাধাগুলি আর বাধা থাকবে না, তখন দেখবেন যে ইউ আর ট্রাইং টু ওভারকাম, ইউ আর ট্রাইং টু অবস্টাকলগুলি আপনার কাছে অবস্টাকল মনে হবে না, আস্তে আস্তে রুটগুলি আপনি পেয়ে যাবেন, তো সেই রুট ধরে আপনাকে আগাইতে হবে। আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে এটা ধরেন খুব ছোট স্কেলে, মাইক্রো লেভেলও অ্যাপ্রোপ্রিয়েট আর কি। মানে ওরা যেমন একটা অঙ্ক করতে বসে যদি কোথাও আটকে যায়, সাথে সাথে সে সলিউশন বুকটা ওপেন করে বা টিচারকে জিজ্ঞেস করা শুরু করে। কিন্তু আপনি যেটা বললেন যে অন্যান্য রুটগুলো একটু এক্সপ্লোর করুক, একটু চেষ্টা করুক। আবার ও যখন বইটার জন্য প্রিপারেশন নিচ্ছে, বাট ওর হয়তো এইচএসসি রেজাল্ট একটু ডিফারেন্ট হয়ে গেছে, বইটা পরীক্ষা দিতে পারছে না, ও ডিপ্রেসড হয়ে যাচ্ছে, কিন্তু সেটা না হয়ে ও তো ডিফারেন্ট রুট চেষ্টা করতে পারে। You see, depression is not the solution. আপনি যদি ডিপ্রেসড হয়ে যান, ডিপ্রেসড তো কোনো সলিউশন না, রাইট? আচ্ছা, এখন আপনাকে যদি কোনো কারণে বুয়েটের আজকে হইল না, রাইট, there are many people who didn't study in বুয়েট, সে কি সাকসেসফুল না? There are many students who didn't study MBBS, সে কি সাকসেসফুল না? তা আপনাকে ডিসাইড করতে হবে যে আমি কোনো কারণে হয় নাই, অ্যাজ আই সেড, তাহলে বুয়েট না হলে কি আমার আরেকটা তো পড়তে হবে, আরেকটা তো রুট আমাকে বের করতে হবে, আরেকটা স্কিল আমাকে তৈরি করতে হবে। সো এইটা অনেক সময় হয়, ছেলে মেয়েদের ভিতরে হয়, বাট আমার কাছে মনে হয় দিস শুড বি বিট ওপেন। একজনের টার্গেট থাকলো, ফর এক্সাম্পল, যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার চান্স ছিল, তাহলে কি পড়াশোনা বাদ দিয়ে সে ঘরে বসে থাকবে? এটা তো করতে পারবে না। একজনের টার্গেট ছিল, ফর এক্সাম্পল, আমি এটা পড়তে চাই, হয় নাই, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ শুড নট বি স্ট্যাটিক, ইউর মাইন্ড শুড বি সামথিং। এটাও ডিপেন্ড করে যে আপনি মনকে কিভাবে নারিশ করবেন, যে যদি না হয় তাহলে আপনাকে শুরুতেই মাথা রাখতে হবে যে ইয়েস আই এম ট্রাইং, ইফ নট দেন আই উইল গো দিস। সো অলওয়েজ দিস শুড হ্যাভ দ্য অল্টারনেটিভস। ভাই আরেকটা জিনিস হয়, যখন হচ্ছে আমি একটা টার্গেটে কাজ করতেছি কিন্তু আমি সেটাতে ঢুকতে পারলাম না, আমার ফ্রেন্ডরা ঢুকে গেল, একটা পিয়ার প্রেশার, সোশ্যাল প্রেশার তৈরি হয়, তারা খোটা দেয়, অপমান করে, তখন নিজেকে গুটিয়ে নেওয়ার একটা মাইন্ডসেট তৈরি হয়। তো এরকম ব্যাপারে আসলে কিভাবে হ্যান্ডেল করা উচিত? এটা একটা কমন প্রবলেম, যে ধরেন এখন সোশ্যাল প্রেশারটা আরো বেশি। সেটা হচ্ছে যে সোশ্যাল প্রেশার কি, আপনি মনে করেন একটা ভালো শার্ট গায়ে দিলেন, আমি দেখলাম এটা আমার নাই, আমার মনটা খারাপ হয়ে গেল। আপনি একটা ভালো রেস্টুরেন্টে খায় একটা স্ট্যাটাস মানলেন, আমি এটা যাইতে পারলাম না, আমার মনটা খারাপ হয়ে গেলো। সো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কানেক্টিভিটির একটা নেগেটিভ ইম্প্যাক্ট, বিকজ আপনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে কাউকে কিন্তু অখুশি দেখবেন না, সবাই খুশি। আপনি যাই দেখবেন যে 100% লোক কোনো না কোনো কাজে ব্যস্ত, বাট ওরা এবার জিজ্ঞেস করে দেখেন সারাদিন দেখা যাবে তার বাজে দিন গেছে, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? সো আমার মনে হয় যে এই ধরনের সোশ্যাল জিনিসগুলি অ্যাভয়েড করা উচিত। আচ্ছা, হ্যাঁ, অন্যের কোনো কিছু দেখে এতটা উত্তেজিত হওয়ার কিছু নাই, রাইট? সোশ্যাল প্রেশার নেওয়ার কিছু নাই। অলওয়েজ বিলিভ ইন ইয়োর সেলফ, যে আমি এইটা পারি নাই তাই সমাজে আমার দায়বদ্ধতা আছে, পাশের বাড়ি কে বলবে, আমার বন্ধুরা কি বলবে। সি, লাইফ ইজ এ বিগ জার্নি ভাই। বন্ধুরা আপনার লাইফে যখন আপনি এস্টাবলিশড হবেন, তখন আপনি দেখবেন দেয়ার আর মেনি ফ্রেন্ডস ইন ইয়োর লাইফ। যখন আপনি এস্টাবলিশড হবেন না, ইউ উইল নট গেট এ ভেরি বেসিক, আপনার বার্থডেতে আপনাকে উইশ করবে না। আমি কিন্তু বাস্তব কথা বলতেছি, রাইট? সো ইউ ফোকাস অন ডেস্টিনেশন, ইউ গ্রো। আপনি যদি নিজে তৈরি হইতে পারেন, ইউ উইল হ্যাভ মেনি ফ্রেন্ডস। সো যারা এখন আপনাকে সামাজিকভাবে প্রেশার দিচ্ছে অথবা আপনি কোনোভাবে প্রেশারাইজড হচ্ছেন, ইগনোর দেম, রাইট? ফোকাস। আপনি যদি আবার এটাও মাথায় রাখেন, আপনি যদি সামাজিক দায়বদ্ধতা, সামাজিক প্রেশারের জন্য যদি ডিফোকাসড হয়ে যান, তাহলে কিন্তু আরো বেশি সমালোচনা করবে, রাইট? তো আপনি যেতে এগুলি অ্যাভয়েড করা ভালো, ডিফিকাল্ট বাট অ্যাভয়েড করা ভালো, বাট আমরা অনেক সময় পারি না। বাট দ্য থিং ইজ দ্যাট আমার কাছে মনে হয় যে সামাজিক যে প্ল্যাটফর্মগুলি আছে, সোসাইটির যে প্রেশারগুলি আছে, সেই সোসাইটির প্রেশারগুলিকে একটু ডিক্লাইন করে
I should be focused what I want to achieve. রাইট? সো এটাতে নেগেটিভলি ইনফ্লুয়েন্স না হওয়া ভালো এবং যতটুকু সম্ভব এটা অ্যাভয়েড করা ভালো, রাইট? যে এবং কোনো কারণে যদি আপনি খারাপ করেন তাহলে মানুষজন দুটা কথা বলতে পারে, বাট আমার কাছে মনে হয় যে যেহেতু আপনি জানেন যে কোনো কারণে খারাপ করলে আরো 2-4টা নেগেটিভ কথা আসতে পারে, সেটা তো আপনি জানেন ইনবিল্ড। সো আমার যাতে এই ঘটনাগুলি না ঘটে সেদিকে খেয়াল রাখা উচিত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা এই সমস্ত সোসাইটিতে প্রেশার ক্রিয়েট করে, ইউ মাস্ট রিমেম্বার দে আর নট ইউর ফ্রেন্ডস। সো ইউ মাস্ট ডিসাইড হু ইজ ইউর গুড ফ্রেন্ড। যে আপনার খারাপ সময়ে ভালো কথা বলে না, সে আপনার ফ্রেন্ড না, সে আপনার বন্ধু না, সে আপনার কোনো কাজে লাগবে না। সো ইউ প্লিজ অ্যাভয়েড দ্যাম। হ্যাঁ, যে আপনাকে ভালো সময় খারাপ সময় আপনাকে ইন্সপায়ার করে, হি ইজ ইউর গুড ফ্রেন্ড। সো ইউ প্লিজ ডিসাইড হু ইজ গুড, হু ইজ ব্যাড। যে আপনার এই সময়টাতে আপনার কোনো কাজে লাগলো না, রাদার ইউ আর ফিলিং প্রেশার, প্লিজ ইগনোর দ্যাম, হুইচ আই ডু। আমি এখনো করি, এখন আমি করি। আমার কাছে আমার মনে হয় যে এ আমার লাইফে কোনো কাজে লাগবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আরেকটা ব্যাপার আপনার কথা চলে আসছে, এর আগেও আমি ওই যে আপনার অন্যান্য পডকাস্ট এবং অন্যান্য বক্তব্য শুনতে গিয়ে আমি বারবার দেখেছি যে আঙ্কেল আপনাকে মানে মোরাল পয়েন্ট অফ ভিউ থেকে এবং মোরালিটির একটা কম্পাস তৈরি করার জন্য খুবই প্রেশারাইজ করছেন, অলওয়েজ ইন্সপায়ার করছেন। যেমন আপনি একটা এক্সাম্পল দিচ্ছেন যে একটা ছোট্ট মিথ্যে কথা বললেও আঙ্কেল ভয়াবহভাবে সেটাকে করছেন, যেন মনে গেঁথে দিচ্ছেন যেন আর কখনো এটা না হয়। তো এই মোরালিটির এই কম্পাসটা আজকের দিনে একটু রেয়ার, একটু হেজি হয়ে গেছে সবার কাছে ভিউ, মানে সাকসেসের জন্য যে কোনো কিছু করা যায় এরকম একটা মাইন্ডসেট তৈরি হচ্ছে। এই ব্যাপারে আপনার মতামত কি? You see, there are many reasons behind it. As a whole, যদি আপনি কাউকে দায়িত্ব দেওয়া যাবে না। The most primary issue হচ্ছে যে we are very much nuclear family. এখন পরিবারগুলি অনেক ছোট। পরিবারগুলি যখন ছোট হয় তখন সেলফ সেন্ট্রিক হয়ে যায়। সেলফ সেন্ট্রিক হওয়ার পিছনে যদি বাচ্চাদেরকে দোষ দেন তাহলে হবে না। আমরা একটা বাসায় বড় হয়েছি, সেই বাসায় মনে করেন যে এক বিছানায় 6 জন কমাইছি, এখন আপনি এই গল্পটা করতে পারবেন না, রাইট? সো এই যে সেলফ সেন্ট্রিক সমাজ ব্যবস্থা যেটা হয়ে যাচ্ছে, সেটার জন্য কিন্তু আমরাও দায়ী, রাইট? তো এই মরালিটির জায়গাটা যেহেতু এখন তার জন্য ডিগনিফাইড সিগনিফিকেন্স অনেক কিছু আছে প্রত্যেকের জন্য, যার ফলে জিনিসটা যে জায়গায় দাঁড়াচ্ছে যে শেয়ারিং এন্ড কেয়ারিং মাইন্ডসেটটা নাই, একদমই নাই। শেয়ারিং এন্ড কেয়ারিং মাইন্ডসেট না থাকার পিছনে হাজবেন্ড বিজি, ওয়াইফ বিজি, বোথ আর ওয়ার্কিং পার্সন, সো দে আর অলসো বিজি। তারাও সোসাইটিতে যাচ্ছে না, তারাও আত্মীয়করণ নাই। তাদের বাসায় দেখবেন বছরে একবার একজন আত্মীয় আসলে একজন আসতেছে না, এই ঘটনাগুলি করতেছে। একটু সময় পেলে রেস্টুরেন্টে যাচ্ছে, একটা চা নাস্তা অথবা একটা খায়া চলে আসতেছে। সো এটা পুরোপুরি সেন্ট্রিক হয়ে গেছে এখন। হ্যাঁ, এটা কিন্তু এমন পাবেন না যে বাসায় ভিতরে সমস্ত কাজিনরা আড্ডা মারতেছে। এই গল্পগুলি কিন্তু এখন কমে যাচ্ছে, রাইট? কারণ কি? সবাই ব্যস্ত। আমাদের সময় ঘটনাগুলি ঘটতো না। আমাদের সময় হয়তো যে ইট ইজ অল অ্যাবাউট কোলাবোরেশন। হ্যাঁ, যে সব আসতেছে এবং এটা একটা ধরেন ফ্যামিলির ভিতরে 7-8টা ভাই বোন, অনেক বড় ফ্যামিলি, বড়। এখন তো ফ্যামিলি অনেক ছোট, যার ফলে এই জিনিসটা হচ্ছে যে ডিমোরালাইজেশনের ইস্যুগুলি হচ্ছে, এটা যতটা না বাচ্চারা দেয় তার চেয়ে আমরা বেশি দায়ী। আমরা আসলে এই সোসাইটিতে এক্সপোজ করতে বই পাই। কার কাছে নিয়ে যাব? সে আবার কোন পদের, সে আবার কোন মতবাদের, সে কি আমার বাচ্চাকে নষ্ট করে ফেলবে কিনা? সো এই অনেক করে গল্প আছে, বাট আমাদেরকে কিন্তু তখন ছেড়েই দিছে যে তুমি যাও, সন্ধ্যার ভিতরে বাড়ি ফিরতে হবে, রাইট? সো এই গল্পগুলি কিন্তু সোশ্যাল ইনসিকিউরিটি আছে এখন। সোশ্যাল ইনসিকিউরিটির পাশাপাশি যে সামাজিক দায়বদ্ধতার ব্যাপারটা অনেক কমে গেছে। আপনি কোনো কারণে একটা প্রবলেমে পড়লেন, আত্মীয় পাইবেন না খুঁজিয়া। সো অনেক কটা গল্প কিন্তু আস্তে আস্তে, এইটা কোনোভাবেই সোসাইটির জন্য ভালো না, বাট দ্যাট ইজ অলসো সামথিং হ্যাপেনিং ইন দ্য সোসাইটি। বাট এই যে ডিমোরালাইজেশনের ব্যাপারটা আমার কাছে মনে হয় বাচ্চারা দায়ী না, দায়ী হচ্ছে আমরা যারা সিনিয়র, আমরাই দায়ী এটার জন্য। যারা একটু নিজেকে ডিফারেন্টলি গড়তে চায়, এবং আমরা তো রিসেন্টলি দেখতেছি এই পরের প্রজন্ম মানে বৈষম্য বলেন, অন্যায় বলেন, সেটার পেছনে নিজেদের যেই আত্মত্যাগ করে তারা চেষ্টা করতেছে এগুলোকে দূর করার জন্য। তো বোঝা যাচ্ছে যে একটা ডিফারেন্ট মাইন্ডসেট তৈরি হচ্ছে ছেলেপেলেদের এখন। না, অফকোর্স আমি এটাও শেয়ার করার কোনো কারণ নাই যে দ্য রিসেন্ট টাইম উই হ্যাভ সিন দ্যাট দে হ্যাভ মানে আমাদের একটা বিশাল ছাত্র জনতা, দে হ্যাভ স্যাক্রিফাইসড আ লট। এটা তো শেয়ার করার কোনো স্কোপ নেই। বাট এগেইন দে আর পজিটিভ যদি তারা ডিরেকশন পায়, যদি তারা বুঝে এটা কাজে লাগবে। সো ওদেরকে ছোট করার কোনো কাজ, আমরা যে জেএনজির কথা বলি তাদেরকে আপনি ছোট করার কোনো স্কোপ নাই। বাট দ্য থিং ইজ দ্যাট তারা যেহেতু আমাদেরকে কোথাও একটা দাড়ি টানতে হবে,
রাইট দাড়ি টানতে হবে এই সেন্সে যে তারা যেহেতু আপনি যেটা মনে হয় তারা যেহেতু উদ্যমী, তারা যেহেতু খুব ফাস্টার যেতে চায়, বাট সামটাইমস দেয়ার ইজ এ চান্স অফ ব্রেক। কোথায় ব্রেক করতে হবে এটাও কিন্তু আমাদেরকে শেখাইতে হবে, আদারওয়াইজ দেয়ার মাইজ বি মিসগাইডেন্স যে আমি চলতেই থাকি। তো কোথায় গিয়ে থামতে হবে এটা কিন্তু তাদেরকে জানতে হবে। সো দ্যাট ইজ সামথিং, ইয়ুথ ইজ ভেরি ট্যালেন্টেড রাইট নাও, youth is very positive right now. Youth is a self respect অথবা self responsibility is very high, which is good, but again we have to, যারা সিনিয়র আছে তারা যেন আমরা কোনো কারণে ইয়ুথদেরকে ব্যবহার না করি। That is very important. We should understand যে কোথায় তাদেরকে থামাইতে হবে। আর পাশাপাশি যখন ওরা দেখতেছে যে ওরা কিছু একটা করতেছে, অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, তখন সেটা কি টু সাম এক্সটেন্ট অ্যারোগেন্স এবং ওভার কনফিডেন্সেরও জন্ম দিচ্ছে কিনা? You see, I always tell that confident and overconfidence. দেখেন, কনফিডেন্ট যখন আপনি থাকবেন তখন ইউ উইল বি স্ট্র্যাটেজিক। কনফিডেন্ট যখন থাকবেন ইউ উইল ডু বেটার পারফরমেন্স। কনফিডেন্ট যখন থাকবেন তখন আপনার আউটপুট উইল বি বেটার। বাট ওয়ান্স ইউ আর ওভার কনফিডেন্ট দেন ইউ আর অ্যারোগেন্ট। ওভার কনফিডেন্স ক্যান ডেস্ট্রয় ইউ। রাইট। ওভার কনফিডেন্স ক্যান কিল ইউ। ওভার কনফিডেন্স সামথিং ইউ উইল ডু রং ডিসিশনস। ওভার কনফিডেন্ট যখন হবেন তখন আপনি অনেক ভুল করতে শুরু করবেন। সো নাথিং রং টু বি কনফিডেন্ট, বাট ইউ শুড নট বি ওভার কনফিডেন্ট। এটা খুবই ডেঞ্জারাস। আচ্ছা, এবং ওভার কনফিডেন্স হলে যেটা হয় আপনি রিপিটেড মিস্টেক করবেন। হ্যাঁ, আপনি কোথায় আপনার বার্থটা সেটা আপনি বুঝবেন না, কোনো ফিডব্যাকও নেয় না তখন মানুষ। ওভার কনফিডেন্ট হলে আপনার দরকার নাই, বিকজ আপনি মনে করতেছেন যে আই উইল ডু। বাট আমার কাছে যেটা মনে হয় যে উই শুড বি বিট অফ একটু কম কনফিডেন্ট হওয়া ভালো ইনস্টেড অফ হ্যাভিং দ্য ওভার কনফিডেন্স। রাইট। ওভার কনফিডেন্স আপনি দেখবেন, আমি আবার একটা খেলার এক্সাম্পল দিয়ে যদি বলি, দেখেন আপনি দেখবেন যে বোলাররা যখন বল করে, ফাস্ট বোলার সে কিন্তু বাউন্সার দেয়। আর বাউন্সার কেন দেয়? তখন আবার পাশের প্লেয়ারটাকে সে উত্তেজিত করার চেষ্টা করে যে ঠিক আছে পারলে তুই পিটা। এবং দেখবেন অনেক ব্যাটসম্যান রাগে এসে আবার ডাউন দ্য লাইন খেলতে আসে, পরে বোল্ড হয়ে বাড়ি চলে যায়। রাইট। আবার যারা খুব কুল কাস্টমার তারা কিন্তু চুপ করে দাঁড়ায় থাকে, একটা উত্তরও দেয় না, মানে সে বুঝতেছে আমার রাগানোর জন্য এই কাজটা করতেছে। রাইট। আচ্ছা, বাট সব প্লেয়াররা এটা পারে না। সো আপনি যখন ওভার কনফিডেন্ট হবেন তখন আমি বলে দিচ্ছি ইউ উইল বি আউট অফ দ্য সিন, ইউ উইল ডু ভেরি রং ডিসিশন, ইউ উইল ডু সামথিং। আপনার ভিতরে তখন অ্যারোগেন্স কাজ করবে, আপনার ভিতরে অনেক কোটি জিনিস কাজ করবে যেটা আসলে আপনার জন্য হেলদি না। তাই আমার উই শুড অ্যাভয়েড দ্য ওভার কনফিডেন্স, এবং এটাও বোঝা উচিত যে আমি কোথায় দাড়ি টানবো। সো কনফিডেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ফার এজ লাইফ ইজ কনসার্ন, বাট ইউ শুড নট ক্রস দ্য লিমিট। আমরা বলি না যে কনফিডেন্ট ক্রস করলেই তো ওভার। আপনি যখন ওভার হবেন তখন ইউ উইল বি ইন ট্রাবল। হ্যাঁ, যে ওভার কনফিডেন্ট বা অ্যারোগেন্ট হয়ে উঠতেছে সে অনেক সময় নিজেও বুঝতে পারে না, চারপাশের মানুষ তাকে দেখতেছে, বুঝতেছে যে তার মধ্যে চেঞ্জ হচ্ছে, সে বুঝতে পারে না। তো ধরেন আমি যদি চাই যে আমার এমন কিছু সিগন্যাল দরকার যে আমি নিজেই টের পাবো যে আমি বোধহয় এখন ক্রস করে ফেলতেছি লাইনটা, এরকম কোনো কিছু কি আছে? ইউ সি, আপনি যখন এই ধরনের সিগন্যাল চাবেন তখন কিন্তু আপনি রেশনাল মানুষ, আপনি যৌক্তিক মানুষ, যে আমি আসলে চাই আমি লিমিট ক্রস করলে আমার থামা। হ্যাঁ, এই তো ব্যাপারটা। বাট আপনি তো চাচ্ছেন না। ইট ইজ সামথিং অফ কমপ্লাসেন্স, যে আপনি চাচ্ছেন যে আমি আসলে, এটা হয় কি যে একটা দুইটা কাজ করে যখন সাকসেসফুল হয়ে যায় তখন মনে করে যে সব কটাই হবে। ইট উইল নট। সো দ্যাট ইজ হোয়াট দে, আমার কাছে মনে হয় যে ইফ এনি গুড প্রফেশনাল, এনি গুড কর্পোরেট, ইভেন এনি গুড পলিটিশিয়ান, দে শুড নট বি ওভার কনফিডেন্ট। কোনোদিনই না। বিকজ এবং আপনাকে থামানোর কিন্তু কেউ নাই। আপনি থামেন না বিদায় তো ওভার কনফিডেন্ট, আপনি কারো কথা শোনেন না দেখি তো ওভার কনফিডেন্ট। সো ইউ শুড লিমিট ইউর সেলফ। এটা যদি মনে করেন যে আমাকে কেউ এসে থামাবে তাহলে আপনি ভুল করবেন। বিকজ আমি আপনার অপোনেন্ট, আই ওয়ান্ট ইউ উইল ডু দ্য মিস্টেক। আপনাকে আমি বলে দেবো যে বস এটা করে ফেলান, তখন আপনি দেখবেন যে আরো ভুল করে ফেলছেন। রাইট। সো আপনাকে বুঝতে হবে ইন প্রফেশনাল লাইফ যে ওয়ার হুইজ ইউর ফ্রেন্ডস, হুইজ ইউর এনিমি, সে কোন অ্যাডভাইসটা দিচ্ছে, যে অ্যাডভাইসটা আদৌ আপনার নিজের বিবেক আছে না, আপনার নিজস্ব বুদ্ধিমত্তা আছে না, তো আপনার নিজের বুদ্ধিও তো কাজে লাগাইতে হবে। সো আপনার কিন্তু যখন আপনি আরেকটা জিনিস, খুবই দামি কথা আমি বলতে চাই, ওয়ান্স ইউ আর গ্রোয়িং, তখন আপনি ধরে নেবেন আশেপাশে আপনার ভেরিয়াস এনিমিজ আর ওয়েটিং। হি উইল সি দ্যাট হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড and you must remember he is the best enemy. তখন আপনাকে ভুল করার জন্য যতগুলি উপাদান লাগে সব করে এসে দেবে। রাইট। সো a growing customer, a growing professional must be alert, because আপনি যদি গ্রো না করেন
আপনি তো আমার কম্পিটিটর না। আপনি যখন আমার কম্পিটিটর না, আপনি কোথায় আছেন আমার কিচ্ছু যায় আসে না, রাইট? সো ওয়ান্স ইউ আর ডুইং গ্রেটার জব, ওয়ান্স ইউ ডুইং বেটার জব, ইউ মাস্ট রিমেম্বার ইউ উইল হ্যাভ মোর এনিমিজ। আপনি যদি সমাজের একজন লুথা কিসিমের মানুষ হন, আপনার আমার কিচ্ছু যায় আসে না, আপনি তো রাস্তায় পড়ে আছেন। বাট আপনি গ্রো করছেন, আমি দেখতেছি, তার মানে আমার আইজ হচ্ছে আপনার দিকে। আমার আইজ যখন আপনার দিকে, তখন আপনি কখন ভুল করবেন সেই জায়গায় বসে আছি। সো ইউ মাস্ট রিমেম্বার, ওয়ান্স ইউ আর গ্রোয়িং ইউ উইল হ্যাভ মোর এনিমিজ, ওয়ান্স ইউ আর নট গ্রোয়িং ইউ উইল হ্যাভ মোর ফ্রেন্ডস। তার মানে বন্ধুর বেশে তো অতিরিক্ত প্রশংসা করে একটা মানুষকে মানে আকাশে তুলেও ফেলা যায়, সেটা আপনাকে বুঝতে হবে। উঠতেছে, আমরা মজা পাই তো এটাতে, আমরা তো এটা এই তেলটা নিয়ে তো আমরা খুব মজা পাই, বাট মজা যে আমার যে লাইফটা হেল্প করে ফেলতেছে সেটা আমরা বুঝি না। দ্যাট ইজ দ্য প্রবলেম। যে আপনি যখন অ্যারোগেন্ট হয়ে যাবেন, তখন ইউল না, আপনার চোখে যখন ব্লাইন্ড হয়ে যাবেন, যখন আপনি ব্লাইন্ড হবেন, তখন গল্পটা কিন্তু আপনার চোখে আর কিছুই দেখবেন না। সো ওভার কনফিডেন্স ইজ ওয়ান অফ দ্য কি টুল you are turning into the arrogant, এবং that can destroy you. ঠিক আছে? তার মানে ভাই ওভার কনফিডেন্সের এই মানে এটা একটা নেগেটিভ ফিডব্যাক লুপ, এবং এই লুপটা আসলে অ্যারোগেন্ট করে তুলে দিন শেষে পতনটা নিয়ে আসে। এবং সেটা তো স্টুডেন্ট লাইফেও প্রযোজ্য। কেউ যদি মনে করে আমি খুব ভালো স্টুডেন্ট হয়ে গেছি, আমি পড়াশোনা না করলেও আমার সব রেজাল্ট ভালো হয়ে যায়, ও এরকম পতনের দিকে আগায়, তেমনি প্রফেশনাল লাইফেও সেম। অ্যাবসলিউটলি, প্রফেশনাল লাইফ ইউ হ্যাভ টু পারফর্ম এভরি ডে। প্রফেশনাল লাইফ ইজ অল অ্যাবাউট, আমরা দুইটা জিনিস বলি, একটা হচ্ছে এফেক্টিভ আর একটা হচ্ছে এফিসিয়েন্ট। আপনি 100তে 100 কাজ ডেলিভার করবেন, তাহলে আপনি বেতন পাবেন। আপনি যদি 100তে 110 করেন, তাহলে আপনি প্রমোশন পাবেন। সো সামথিং লাইক দ্যাট, পিপল এটা অনেক সময় মিসপারসেপশন কাজ করে, আমি এত পরিশ্রম করি, আমি 100% টার্গেট করি, আমার তো প্রমোশন হচ্ছে না। অ্যান্সার ইজ সিম্পল, তুমি 100 করবা বলেই তোমাকে নেওয়া হয়েছে। সো ইউ হ্যাভ টু ডেলিভার 100 আউট অফ 100। যখন 100 আউট অফ 100, তখন তুমি স্যালারি পাওয়ার যোগ্য। যখন তুমি 100+ করবা, তখন তুমি স্যালারির সাথে বেটার ইনক্রিমেন্ট, বেটার প্রমোশন পাওয়া। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদেরকে ডিসাইড করতে হবে আমি প্রফেশনাল লাইফে কতটুকু বেশি দিচ্ছি। আপনি যদি বেশি দেন, তাহলে ইউ আর অ্যান অ্যাসেট। আপনি অ্যাসেটকে তো আপনি ধ্বংস করবেন না। আপনি যদি কম দেন, দেন ইউ আর এ লায়াবিলিটি। আপনি লায়াবিলিটি রাখবেন কেন? সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট হাউ ইউ আর প্রুফিং ইউরসেলফ আই এম অ্যান অ্যাসেট। লাস্ট ভাইয়া, আপনার কাছ থেকে জাস্ট আমাদের গার্জিয়ানদের জন্য যদি বেসিক 1-2-3টা জিনিস আপনি বলতে চান, প্লাস স্টুডেন্টদের জন্য 2-3টাই মোস্ট ইম্পর্টেন্ট লার্নিং আপনার দিক থেকে। আমি গার্জিয়ানদেরকে সাহস মানে আই এম নট হিয়ার টু টেল সামথিং ফর দ্য গার্জিয়ানস, এটা আসলে উচিত হবে না। আমি বাচ্চাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার এক্সপেরিয়েন্স আপনি শেয়ার করতে। আমি গার্জিয়ান, বাট আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়, স্টুডেন্ট মানে ইউ পিপল আর রিয়েলি জিনিয়াস রাইট নাও। তোমরা অনেক 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 ভালো, মেধাবী, বাট মেধা ইজ এন ইনগ্রিডিয়েন্ট, মেধা কিন্তু অ্যাকশন না। সো তুমি চেষ্টা করবা স্টুডেন্টদেরকে যে তুমি কিভাবে তোমার মেধাটাকে বেস্ট এক্সপ্লোর করতে পারো। সো আরেকটা কথা বলতে চাই, 2টা কম্বিনেশন খুব দরকার, সেটা হচ্ছে হার্ড অ্যান্ড স্মার্ট ওয়ার্ক। বিকজ ইউ মাস্ট রিমেম্বার যে আমি হার্ড ওয়ার্ক মানে কিন্তু তুমি মাটি কাটবা না, তুমি বড় হয়ে সামথিং ইউ উইল বি লিডিং সামথিং। সো ইউ মাস্ট ডু দ্য স্মার্ট ওয়ার্ক। এটা খুবই ম্যাটার করে। কনসিস্টেন্ট কাজ করা খুব দরকার। ইনকনসিস্টেন্ট ইটস ভেরি ডিফিকাল্ট। যে আমি যখন যে কাজটা করতেছি কনসিস্টেন্টলি করতে হবে। ইনকনসিস্টেন্টলি করলাম, আজকে খুব ভালো করলাম, কালকে খুব খারাপ হইলাম, তাহলে +10 -10 রেজাল্ট কিন্তু 0। সো দে শুড ফলো ফার্স্ট অফ অল যে প্লিজ ওপেন ইউর আইস, এবং হার্ড ওয়ার্ক করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে, এবং ছোট ছোট স্কিলগুলি ডেভেলপ করতে হবে। হাউ টু টক, হাউ টু ডেভেলপ দ্য লিডারশিপ, হাউ টু কানেক্ট উইথ দ্য পিপল, হাউ টু কনভিন্স, হাউ টু নেগোশিয়েট, এই জিনিসগুলি লাইফে খুব ম্যাটার করে। হাউ টু অ্যাডাপ্ট উইথ দ্য সিচুয়েশন, যেটা একটু আগে বারবার বলছিলেন যে আমার কোনো কারণে এটা হয় নাই, তাহলে আমি তো শেষ। নো, ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট উইথ দ্য সিচুয়েশন অ্যান্ড রিস্ট্র্যাটেজাইজ করো এবং রিস্টার্ট করো। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা এক্সাম্পল দিই যে এখন আমাদের বাংলাদেশের ক্রিকেটারকে শান্ত, শি ইজ দ্য ক্যাপ্টেন, বাট শান্তকে নিয়ে ট্রল হয় না এমন কোনো গল্প তো নাই, তাকে নিয়ে দল থেকে বাদ দিয়ে দিচ্ছে, রাইট? এবং সে কিন্তু ব্যাক করে বাংলাদেশ দলের ক্যাপ্টেন, রাইট? সো ইউ মাস্ট রিমেম্বার যে there is a chance to come back as far as your growth is concerned, but if you stop, then you are gone. So you cannot stop yourself, you must do consistently as far as life is concerned. অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা আজকে এখানে শেষ করবো ইনশাল্লাহ। স্টুডেন্টদের জন্য শেষ ভাইয়া লাস্ট যে কথাগুলো বললো, এই কথাগুলোর আসলে মূল্য
এক্সপ্লেইন করা খুব কঠিন, মানে বয়স যত যাবে প্রত্যেকটা স্টেজে হয়তো এটার ইম্পর্টেন্স তোমরা নতুন করে রিয়েলাইজ করবে। আর গার্জিয়ানদের জন্য ভাইয়ের কিছু ইনস্ট্রাকশন ছিল মাঝামাঝি, সেই গার্জিয়ানরা সেটা ফলো করবেন আমরা আশা করি। আর শুরু থেকে ভাইয়া যেটা বললেন অনেকগুলো ইম্পর্টেন্ট কথা চলে আসছে, ডিরেকশন, নিজের কোর স্ট্রেংথ বের করা, একটা ডিরেকশন সেট করা, তারপর কনসিস্টেন্টলি লেগে থাকা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ওভার কনফিডেন্ট হয়ে অ্যারোগেন্ট হয়ে না ওঠা, এরকম অনেকগুলো জিনিস ভাই আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা ভাইয়াকে অনেক ধন্যবাদ দিচ্ছি আমাদের সাথে এই এত ইম্পর্টেন্ট লেসনগুলো শেয়ার করার জন্য। আশা করি সেটা লাইফে সাফল্যের জন্য অনেক বেশি হেল্প করবে আমাদেরকে। আমরা পরবর্তী অন্যরকম কথাতে আবার এরকম কোনো গেস্টের সাথে কথা বলবো ইনশাল্লাহ। আশা করি ততদিন আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।